নিজেও একটা প্রোটিন, এবং প্রোটিন গঠিত হয় কি দিয়ে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয়। এবং অ্যামাইনো অ্যাসিড ফার্স্টে আমরা জানবো এরা হচ্ছে এক ধরনের ছোট অণু, যারা অনেকগুলো মিলিত হয়ে কি তৈরি করে? প্রোটিন গঠন করে। আমরা ইন ডিটেলস পড়বো। জাস্ট ফার্স্টে হচ্ছে তোমাদের কি দিলাম বলতো? জাস্ট হচ্ছে একটু কি জানি বলে না, ট্রেইলার দিলাম আর কি। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড কি আবিষ্কার করছে? এমিল ফিশার। পড়লে পড়বা, না পড়লে না পড়বা। আমি এই চ্যাপ্টার থেকে এই জন্মে কখনো বিজ্ঞানীর নাম আসতে দেখিনি, বাট তোমাদের প্রোটিন কে আবিষ্কার করছে ওটা আমি পড়াবো। ওটা হচ্ছে একবার এইচএসসি অবজেক্টিভে আসছিল, ঠিক আছে? এমসিকিউ তে, এইচএসসি এমসিকিউ তো ওটা আমি বলে দিব। তারপর আমি দাগাই দিছি, পড়ো ইজি তো, অ্যামিনো অ্যাসিড, এমিল ফিশার। হ্যাঁ, এবারে দেখো আমি কি বলছি। অ্যামাইনো অ্যাসিড কি বলতো? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোবার বা প্রোটিনের একক। তার মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে কি তৈরি হবে বলতো? প্রোটিন তৈরি হবে। দেখো এখানে আমি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড রাখতেছি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে ভাইজানরা কি তৈরি হবে বলেন? প্রোটিন তৈরি হবে। তাহলে বারবার বলতেছি, এই লাইনটা মনে রাখো। প্রোটিন কি বলো? বড় অণু। প্রোটিন কি? এক ধরনের বড় অণু। প্রোটিন কি? বড় অণু। আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ছোট অণু। তাহলে প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন ভাঙলে আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড। এবং দেখো এই প্লাস প্লাস গুলো লিখছি না, অ্যামাইনো অ্যাসিড গুলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যে বন্ধনের মাধ্যমে তারা একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যে বন্ধন গঠন করে, ওই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধনী। কি বলো? পেপটাইড বন্ধনী। এটাও কিন্তু এমসিকিউ তে আসে। জানতে অনেক মানে শুনতে অনেক সহজ লাগতেছে, কিন্তু ভাইয়া জানো সোজা কোশ্চেন গুলো পেরেই কিন্তু ভার্সিটিতে চান্স পাওয়া লাগে। কঠিন কোশ্চেন গুলো সবাই অনেকেই পারে না, ঠিক আছে? বাট সোজা গুলো ভুল হইলে কিন্তু চান্স পাবা না। কি বলো, এখান থেকে কোশ্চেন আসে, প্রোটিনের একক কি? অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিডের পলিমার কে বলো তো? প্রোটিন। কারণ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন গঠিত হয়। এটা মনে রাখা লাগবে, ঠিক আছে? তাহলে আমি লিখে দেই, প্রোটিনের একক কি? অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? আর অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে বলতো? প্রোটিন। বারবার আসে। তার মানে অ্যামাইনো অ্যাসিডের মেইন কাজ কি? প্রোটিন তৈরি করা। কি? প্রোটিন তৈরি করা, তাই তো? এবারে আসছে একটা কোশ্চেন আসে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। অ্যামাইনো অ্যাসিডে কি কি থাকে দেখো তো। অ্যামাইনো অ্যাসিডে একটা কার্বন দেখতে পাচ্ছি, আমি আঁকি তাহলে বুঝবা। অ্যামাইনো অ্যাসিডে আমরা 4টা কার্বনের হাত পাইলাম। একটা হাতে দেখো কি আছে? কার্বক্সিলিক মূলক। আর একটা হাতে আছে অ্যামাইনো মূলক। আর একটা হাতে আছে হাইড্রোজেন। আর একটা হাতে আছে অ্যালকাইল। অ্যালকাইলকে আমরা কি আর হিসেবে লিখতে পারি না? অ্যালকাইল বা আর মূলক। জানো আমি যেবার চান্স পাইছিলাম ওইবার আসছিল, ঠিক আছে? আমি যেবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছিলাম ওইবার আসছিল ভার্সিটির কোশ্চেনে, যে নিচের কোন উপাদানটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না বা কোন মূলকটি থাকে না। দিয়ে দিছিল কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক মূলক দিয়ে দিছিল, হাইড্রোজেন দিয়ে দিছিল, অ্যামাইনো মূলক দিয়ে দিছিল, হাইড্রক্সিল মূলক। তাহলে উত্তর কি হবে বলতো? হাইড্রক্সিল মূলক থাকে না। তাহলে অ্যামাইনো অ্যাসিডে কোন কোন মূলক থাকে আমি একটু লিখে দেই যাতে তোমাদের সুবিধা হয়। বইতেও লাগলে লিখে নিও, ঠিক আছে? কারণ দেখো 4টা অপশন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। তার মানে অ্যালকাইল মূলক থাকবে অ্যামাইনো অ্যাসিডে, হাইড্রোজেন মূলক থাকবে, অ্যামাইনো মূলক থাকবে, আর হচ্ছে কার্বক্সিলিক মূলক থাকবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কোনো হাইড্রক্সিল মূলক বা অ্যালকোহল মূলক আমরা পাবো না। এবার আসে অ্যামাইনো অ্যাসিডের কাজ। অ্যামাইনো অ্যাসিডের মেইন কাজ কি বলতো? প্রোটিন সংশ্লেষণ। আর প্রোটিন কি করে দেখো তো? জীবদেহ গঠন করে, তাহলে এটাও অ্যামাইনো অ্যাসিডের কাজ। এবারে আসো ভাইয়া, আমি অনেকবার বলছি অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে কি তৈরি করে? প্রোটিন। এনজাইম, আমি এখন কয়েকটা জিনিস লিখবো, এগুলো সবকিছুই প্রোটিন বা প্রোটিন দিয়ে গঠিত। এনজাইম, হরমোন, অ্যান্টিবডি, অ্যান্টিবডি না, হ্যাঁ অ্যান্টিবডি, হ্যাঁ। তাহলে কি দেখো, এনজাইম, হরমোন, অ্যান্টিবডি এগুলো কি দিয়ে তৈরি বলো তো? এই তিনটাই কি দিয়ে তৈরি বলেন তো? কি দিয়ে তৈরি এই তিনটা? প্রোটিন। এই তিনটারই মেইন উপাদান হচ্ছে প্রোটিন। তাহলে অ্যামাইনো অ্যাসিড যখন প্রোটিন তৈরি করে, তাহলে অ্যামাইনো অ্যাসিড কি এগুলো তৈরি করতে সাহায্য করবে না? হ্যাঁ ডেফিনেটলি। প্রোটিন তৈরি না হলে এনজাইম এগুলো হবে? হবে না। তাহলে এই জিনিসগুলো মনে রাখবা। এই যে যে আমি বলে দিলাম না যে প্রোটিন তৈরি করে এনজাইম, হরমোন, অ্যান্টিবডি, দেখবা প্রোটিন স্লাইড যখন পড়াবো তোমাদের একদম ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে প্রোটিন দিয়ে কি তৈরি হয়? এনজাইম তৈরি হয়, হরমোন তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। আর অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তার মানে কি অ্যামাইনো অ্যাসিড দিয়ে এনজাইম তৈরি হচ্ছে, হরমোন তৈরি হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তাহলে অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিনের কাজ কিন্তু সেম, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডের একটা কাজ বেশি, সেটা হচ্ছে প্রোটিন তৈরি করা। সংশ্লেষণ মানে কি বলতো? তৈরি। সংশ্লেষণ মানে কি? তৈরি করা। সংশ্লেষণ মানে হচ্ছে তৈরি করা। ওকে, ওকে।
এবারে অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিন্যাস এখান থেকে কোশ্চেন আসবে মাস্ট, ঠিক আছে? তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দাও, যদি ভালো সাবজেক্টে চান্স পাইতে হয় তাহলে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিন্যাস জানা লাগবে। আর মেডিকেল ডেন্টালে চান্স পাইতে হলে তো এটা কোনো মানে কি বলবো, এতটা দরকার। ইভেন আমি সামনে এফসিপিএস দিব, এফসিপিএস এও এটা খুব দরকার, ঠিক আছে? এফসিপিএস এর জন্য পড়তেছি, তোমাদের মতো আমিও মুখস্থ করছি জানো, অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিভাগ, ঠিক আছে? এটা কিন্তু আমি মুখস্থ করছি। এবারে আসো তাহলে আমরা একটু অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিভাগটা পড়ি। দেখো তো, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আছে কয়টা বলো তো? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আছে মোট 10টা। কয়টা? 10টা। এই 10টার নাম আমাদের পড়তে হবে। আর অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আছে 12টা। এটা না পড়লেও হবে, এগুলো জানার কোনো দরকার নাই। বাট অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 10টা, এবং এই 10টার নাম পড়তে হবে, কারণ পরীক্ষায় দিয়ে দেয় নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড নয়। এই নামগুলো আমরা মুখস্থ করব। দেখো, লিওসিন, আইসোলিওসিন, লাইসিন, মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, ফিনাইলঅ্যালানিন, আর এটা হচ্ছে ট্রিপ্টোফ্যান। এখানে আছে 8টা। এই 8টা হচ্ছে বড়দের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? আর শিশুদের জন্য এই 8টা, আরো এক্সট্রা আছে 2টা, সেটা হচ্ছে আর্জিনিন আর হিস্টোডিন। তাহলে মোট কয়টা হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড? 10টা। এখন আসো ভাইয়া, কেন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলবো? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সেই সমস্ত অ্যামাইনো অ্যাসিড যেগুলো দেহে নিজে থেকে তৈরি হয় না, দেহের ভিতরে নিজে থেকে তৈরি হয় না, যেগুলো অবশ্যই অত্যাবশ্যক ভাবে বাইরের খাবারের সাথে নিতে হয়, মাংস ডিম থেকে নিতে হয়। তাই এরা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এরা কি? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তাহলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড গুলোর নাম আমাদের পড়তে হবে। বড়দের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 8টা। আর ছোটদের জন্য ওই 8টা প্লাস এক্সট্রা 2টা আছে। এই 2টা হচ্ছে ছোটদের জন্য এক্সট্রা। তাহলে এই 10টার নাম মনে রাখতে হবে। এই 10টার নাম মনে রাখার জন্য আমরা একটা কবিতা লিখবো, ঠিক আছে? একটা কবিতা লিখবো, সুন্দর একটা কবিতা লিখবো, যাতে ক্লাসেই তোমাদের পড়া মুখস্থ হয়ে যায়। তৃপ্তি ও আইরিন, কি বলো? তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, তাই ওরা লাল লাল 3 পিস পেল। তৃপ্তিতে কি হবে দেখো তো? ট্রিপ্টোফ্যান। তৃপ্তিতে কি হবে দেখো তো? ট্রিপ্টোফ্যান। তৃপ্তিতে কি হবে? ট্রিপ্টোফ্যান। আইরিনে কি হবে দেখো তো? আই আছে, কি হবে এটা দেখো তো? আইসোলিউসিন। ম্যাথে কি হবে দেখেন তো? ম্যাথে কি হবে? মিথিওনিন। ভালোতে কি হবে দেখো তো? ভ্যালিন। কি হবে ভালোতে? ভ্যালিন। তাই ওরাতে কিছু হবে না। লাল লালে কি হবে? একটা লালে হবে হচ্ছে গিয়া তোমার লাইসিন, আর একটা লালে হবে হচ্ছে গিয়া তোমার লিওসিন। কি? একটা লালে হবে লাইসিন, আর একটা লালে কি হবে? লিওসিন। 3 পিসে কি হবে দেখেন তো আপনারা? 3 পিসে হবে হচ্ছে গিয়া তোমার থ্রিওনিন। কি হবে 3 পিসে? থ্রিওনিন। আর পেলোতে কি হবে? পেলোতে, ফেলো মনে রাখবা, ঠিক আছে? নোয়াখালীর যারা আছে তারা পকে ফ বলে। তাহলে কি পেলোতে কি হবে? ফিনাইল অ্যালানিন। এটা সব নোয়াখালী দিয়ে মনে রাখার দরকার নেই। ফিনাইল অ্যালানিন ইংলিশে আমরা লিখি এইভাবে, পি দিয়ে বলি, হ্যাঁ? ফিনাইল অ্যালানিন, ঠিক আছে? তাহলে যেহেতু পি দিয়ে শুরু হয়, তাহলে পেলো হচ্ছে ফিনাইল অ্যালানিন। তাহলে কবিতাটা পড়লে আমাদের কিন্তু একদম ইজি। এটা এইভাবে আমিও মনে রাখি, ঠিক আছে? আমাদের সামনে এফসিপিএস পরীক্ষা আছে, মেবি জানুয়ারিতে হবে, তখন এটা লাগবে, এই জন্য আমি পড়তেছি। তৃতীয় আইরিন ম্যাথে ভালো, তাই ওরা লাল লাল 3 পিস পেলো। বারবার আসে, মানে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আসবে, বিডিএস ভর্তি পরীক্ষায় আসবে, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসবে, তুমি ডাক্তার হবার পর এফসিপিএস এ আসবে, এমডি তে আসবে, এমএস এ আসবে, কোথায় না আসবে এটা? তাই পড়ে নাও, ঠিক আছে? আর শিশুদের জন্য এক্সট্রা 2টা কি কি বলতো? আর্জিনিন আর হিস্টোডিন। এটা মনে রাখার উপায় হচ্ছে মনে রাখবা ঠিক আছে? এতে কি হবে বলো? আর্জিনিন। আর এইচে কি হবে বলো? হিস্টিডিন। এটা কেন মনে রাখবা দেখো, বাচ্চাদের একটা থাবড়া দিলে ওরা করে না, ঠিক আছে? তাহলে বাচ্চাদের, ওরা যেহেতু করে, ওদের ভিতর কি আছে? আর্জিনিন আছে আর হিস্টিডিন থাকে। ভাইয়া এবারে আসো, তোমাদের একটা প্যাচ লাগে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ভাইয়া 10টা। কয়টা? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 10টা। আর আমরা কি বললাম? অ্যামাইনো অ্যাসিড গুলো, সবগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তাহলে কতটি অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন তৈরি করে? সেটা অত্যাবশ্যক হইতে পারে, অনত্যাবশ্যক হইতে পারে। তাহলে মোট যে কয়টা প্রোটিন মিলে অ্যামাইনো অ্যাসিড করে, ওটা হচ্ছে 20টা। কয়টা? 20টা। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা। আর মোট কতটা অ্যামাইনো অ্যাসিড মিলে? আমরা কি বললাম? প্রোটিন হচ্ছে একটা বৃহৎ অণু, আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ছোট অণু। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে কি তৈরি হয়? প্রোটিন গঠিত হয়। তাহলে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড? তাহলে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড
মিলিত হয়ে তোমার প্রোটিন গঠিত হয় বলো? 20টা বা 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন গঠিত হয়। এই জায়গাটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউ তে বারবার আসে, ঠিক আছে? যে কয়টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রোটিন গঠিত হয়, বা প্রোটিন ভাঙলে আমরা কয়টা অ্যামাইনো অ্যাসিড হয়, উত্তর কয়টা হবে? 20টা। আর অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা। ওকে, তাহলে পোল কোশ্চেন টু 30 সেকেন্ডের ভিতরে আনসার দাও, সবাই পারবা, সবাই পারবা। পোল কোশ্চেন টু ভাইয়া লঞ্চ করে দেন, 30 সেকেন্ড তোমাদের সময়, সবাই আনসার করো, টাইম নিবা না, ঠিক আছে? কারণ টাইম নাই। আশা করি অনেক ক্লিয়ার আনসার দিবা। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসছে, এই কোশ্চেনটা, সরি, এই কোশ্চেনটা আমি ডিইউতে আসতে দেখছি, এই কোশ্চেনটা আমি জগন্নাথে আসতে দেখছি, এই কোশ্চেনটা আমি সাস্টে আসতে দেখছি, এই কোশ্চেনটা আমি এগ্রিতে আসতে দেখছি। দেখো খুব সহজ মনে হয়, বাট তারপরে তোমরা ভুল করো। এবং তোমাদের এই এইচএসসি এমসিকিউ তে তো এটা আসবেই মাস্ট, ঠিক আছে? ওকে, ভেরি গুড, ঠিক আছে, 90% সঠিক উত্তর দিছো। সেটা হচ্ছে তোমার দিছো হচ্ছে 20টা। আমি একটু আগেই বলছি যে প্রোটিন কত ধরনের অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? এটা আসলে কত টির থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন তৈরি হয়। তাহলে কি 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে হচ্ছে তোমার প্রোটিন গঠিত হয়। আর অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা। আমরা কবিতাটা আবার পড়ি, তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, তাই ওরা লাল লাল 3 পিস পেলো। তৃপ্তিতে কি? ট্রিপ্টোফ্যান, আইরিনে আইসোলিউসিন, ম্যাথে মিথিওনিন, ভালোতে ভ্যালিন, লালে লাইসিন, আর একটা লালে লিওসিন, 3 পিসে থ্রিওনিন, আর পেলোতে ফিনাইল অ্যালানিন। আর শিশুদের জন্য এই 8টা তো আছেই, আরো 2টা কি এক্সট্রা? আর্জিনিন এবং হিস্টিডিন। ওকে, এবারে পড়বো প্রোটিন বা আমিষ। এখন অ্যামাইনো অ্যাসিড যেহেতু পড়ছো, প্রোটিন পড়তে আমাদের টাইমেই লাগবে না, ঠিক আছে? দেখবে যে ক্লাস অনেক আগে শেষ হয়ে যাবে, কারণ অ্যামাইনো অ্যাসিড যদি ভালো বুঝো, প্রোটিন পড়তে টাইম লাগবে না। কারণ প্রোটিন কি বলতো? বৃহৎ অণু। কি প্রোটিন কি বলেন তো? বৃহৎ অণু। এবং কি দিয়ে গঠিত হয় প্রোটিন? এই আমি একটা লাইন বলবো, যদি এটা সত্যি হয় সবাই হ্যান্ড রেজ করবা। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে বৃহৎ অণু প্রোটিন তৈরি করে। কথাটা সত্যি না মিথ্যা? যদি সত্যি হয় হ্যান্ড রেজ করো সবাই, সত্যি হলে হ্যান্ড রিজ করো। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে বৃহৎ অণু প্রোটিন গঠিত হয়। বাহ, তোমরা ক্লাসে মনোযোগ দিতেছো, প্রায় 400-র মতো হ্যান্ড রেজ করে ফেলছো। তাড়াতাড়ি হ্যান্ড রেজ থামাও, এখন এই হ্যান্ড রেজ থামাও, নইলে কিন্তু আমি উত্তর দিতে মানে স্লাইড করতে পারবো না। ওকে, তাহলে প্রোটিনের আবিষ্কারকটা বলছিলাম না, যে প্রোটিনের আবিষ্কারকটা তোমাদের এইচএসসি তে আমি আসতে দেখছি। তাহলে প্রোটিন কে আবিষ্কার করছে ভাইজানেরা বলেন তো? জি মুল্ডার করছে, ঠিক আছে? এবং আমি অলরেডি বলে ফেলছি প্রোটিন কি অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয়। এই যে দেখেন, এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এবং অ্যামাইনো অ্যাসিডের ভিতরে যে বন্ধনটা থাকে, এই বন্ধনটার নাম কি? পেপটাইড বন্ড। কি বন্ধন? এই বন্ডটার নাম কি? পেপটাইড বন্ড, ঠিক আছে? কি এই বন্ডটার নাম কি? পেপটাইড বন্ড। এখন যদি 50টার বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে, ওটাকে বলবো হচ্ছে পলিপেপটাইড। পলিপেপটাইড কখন বলবো আমরা? যদি কিনা 50-এর অধিক অ্যামাইনো অ্যাসিড থাকে, তখন ওদেরকে বলবো আমরা পলিপেপটাইড। যদি একটা পেপটাইড থাকে, ওটাকে বলবো ডাইপেপটাইড। যদি কিনা 2টা পেপটাইড থাকে, ডাইপেপটাইড। যদি কিনা 3টা পেপটাইড থাকে, ট্রাইপেপটাইড। আর পলিপেপটাইড থাকবো কি বলবো? যদি কিনা 50টার অধিক অ্যামাইনো অ্যাসিড থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 50টার অধিক অ্যামাইনো অ্যাসিড থাকা মানে কি? 50টার অধিক পেপটাইড বন্ধন থাকা, তাই না? তাহলে 50টা যদি অ্যামাইনো অ্যাসিড থাকে, এর ভিতরে কি পেপটাইড বন্ধন তৈরি হবে? 50টা কিন্তু থাকবে না, 2টা অ্যামাইনো অ্যাসিডের ভিতরে কি একটা পেপটাইড বন্ধ থাকে। তাহলে 50টা অ্যামাইনো অ্যাসিডের ভিতরে কয়টা পেপটাইড বন্ধ থাকবে বলতো? 25টা পেপটাইড বন্ধ থাকবে, ঠিক আছে? এই বুঝতেছো? মনে করো এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড, 2টা অ্যামাইনো অ্যাসিডের ভিতরে কয়টা পেপটাইড বন্ধ থাকে? একটা, ঠিক আছে? 4টার ভিতর কয়টা থাকে দেখো তো? 3টা। তাহলে প্রত্যেকটার ভিতরে এক একটা করে কমে। 50টার ভিতর আসলে 50টা না, তোমার 50টা যদি চিন্তা করো, তাহলে এক 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 করে 35টার মতো পেপটাইড বন্ড থাকবে। বাট এটার কোনো দরকার নেই, আমি জাস্ট তোমাদের বললাম যে 50টার অধিক যদি, জাস্ট মনে রাখবা এই 50টা মনে রাখবা, 50টার অধিক যদি অ্যামাইনো অ্যাসিড থাকে, তাহলে ওদেরকে বলবো পলিপেপটাইড। 50টার অধিক অ্যামাইনো অ্যাসিড থাকলে ওদেরকে বলবো পলিপেপটাইড। একটা অ্যামাইনো অ্যাসিড থাকলে শুধু পেপটাইড, 2টা অ্যামাইনো অ্যাসিড থাকলে ডাইপেপটাইড, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকে যেন। আর 2টা অ্যামাইনো অ্যাসিডের ভিতরে যে বন্ধনটা, ওই বন্ধনটার নাম তোমরা চ্যাট বক্সে লিখে আমাকে জানাও তো। 2টা অ্যামাইনো অ্যাসিডের ভিতরে যে বন্ধন থাকে, ওই বন্ধনটার নাম কি বন্ধন? চ্যাট বক্সে লিখো, চ্যাট বক্সে লিখা তারপরে থামো। ওকে ওকে, গুড গুড, সবাই ঠিক করছে। আর লিখতে হবে না, আর লিখতে হবে না, পারছো। এবারে আসো প্রোটিনের বৈশিষ্ট্য আমরা পড়বো, হ্যাঁ? প্রোটিনের ভিতরে আমরা কি পাইছিলাম বলতো? অ্যামাইনো অ্যাসিড পাইছিলাম না? অ্যামাইনো অ্যাসিডের ভিতর কি পাইছিলাম? একটা এইচ পাইছিলাম, একটু দেখো তো, একটা এইচ পাইছিলাম, একটা কার্বক্সিলিক অ্যাসিড পাইছিলাম, তাই না? প্রোটিন ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাই, এই যে দেখো লেখা আছে, করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। আর্দ্র বিশ্লেষণ মানে কি বলতো? পানি দ্বারা ভাঙা। কি দ্বারা ভাঙা? পানি দ্বারা ভেঙে ফেলা,
পানি দ্বারা ভেঙে ফেলা, পানি দ্বারা ছোট ছোট খণ্ডে বিভক্ত করা। H2O মানে কি? পানি। এটা কিন্তু ধানমন্ডির কোনো রেস্টুরেন্ট না, ঠিক আছে? H2O কি? পানি। ওকে, তাহলে অ্যামাইনো অ্যাসিডে দেখো কি পাইছিলাম? কার্বক্সিলিক অ্যাসিড পাইছিলাম, এটা পাইছিলাম, অ্যামাইনো গ্রুপ পাইছিলাম, CH3 অ্যালকাইল গ্রুপ পাইছিলাম। তাহলে দেখো তো কি কি পাওয়া যায় প্রোটিনে? কার্বন পাই, হাইড্রোজেন পাই, নাইট্রোজেন পাই। পাইছি, এই যে নাইট্রোজেন পাইছি, হাইড্রোজেন পাইছি, এই যে কার্বন পাইছি, কার্বন পাইছি, ঠিক আছে? এবারে আসো, এখান থেকে একটা লাইন আছে যেটা তোমরা বুঝতে পারো না, সেটা হচ্ছে কলয়েড প্রকৃতির। ভাইয়া আমি অনেকবার তোমাদের একটা লাইন মুখস্থ করতে বলছি। প্রোটিন কি বলতো? বৃহৎ অণু। বৃহৎ অণুকে গ্রিক ভাষায় বলে হচ্ছে কলয়েড। কি বলে? কলয়েড। তাহলে যে কোনো ধরনের বৃহৎ অণুকেই আমরা বলবো কলয়েডাল অণু বা বৃহৎ অণু। তাহলে যে কোনো ধরনের বৃহৎ অণুকে কি বলবো? কলয়েড অণু। তার প্রোটিন যেহেতু বৃহৎ অণু, এরা হচ্ছে কলয়েড অণু। একটু পরে আমরা পড়বো, আমরা কি বলছি, প্রোটিন দিয়ে কি তৈরি হয়? এনজাইম। এনজাইমের প্রধান উপাদান কি? প্রোটিন। একটু পরে আমরা পড়বো এনজাইমও কিন্তু কলয়েড প্রকৃতির। তাহলে কলয়েড প্রকৃতির কি? প্রোটিনও। এবং এনজাইম যেহেতু প্রোটিন দিয়ে গঠিত, তাই এনজাইমও কি তোমার কলয়েড প্রকৃতি। আমরা একটু পরে আসবো, আগেই বলে ফেললাম একটু পরে আসবো। তাহলে এনজাইম প্রোটিন দুইটাই কি? কলয়েড, কারণ এটা হচ্ছে বৃহৎ অণু। এবং এনজাইম কি? প্রোটিন দিয়েই গঠিত হয় এনজাইম, তাই এনজাইমও বৃহৎ অণু। প্রোটিন বৃহৎ অণু। প্রোটিন কি? বৃহৎ অণু। এনজাইমও প্রোটিন দিয়ে গঠিত হয়, তাই এনজাইমও বৃহৎ অণু। এবং প্রোটিন কি? কলয়েড। মানে কি? এনজাইমও কলয়েড। কলয়েড কথার অর্থ কি? বৃহৎ অণু। কলয়েড কথাটার অর্থ কি? বৃহৎ অণু। এই কলয়েড কথাটার অর্থ কি? বৃহৎ অণু। মন থেকে জানো। এবারে আসো প্রোটিনের প্রকারভেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা ফার্স্টে আসবো হচ্ছে সরল প্রোটিনের প্রকারভেদ। সরল প্রোটিন কোনগুলো? যে প্রোটিন ভাঙলে আমরা প্রোটিন ছাড়া আর অন্য কোনো পদার্থ পাবো না। কি পাবো? আমরা শুধুমাত্র অনলি প্রোটিন পাবো। কি পাবো? অনলি প্রোটিন পাবো, প্রোটিন ছাড়া আর অন্য কোনো পাবো না। এখন এই সরল প্রোটিনের উদাহরণগুলো ফার্স্টে মুখস্থ করতে হবে। দেখো তো, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, হিস্টোন, আজকেই মুখস্থ করে যাবো ফেলবা। প্রোলামিন, প্রোটামিন, গ্লুটেলিন, স্ক্লেরোপ্রোটিন, একদম আজকেই মুখস্থ হয়ে যাবে। তাহলে সরল প্রোটিন কি? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, হিস্টোন, প্রোলামিন, প্রোটামিন, গ্লুটেলিন, স্ক্লেরোপ্রোটিন। ঠিক আছে? আবার বলি কি কি? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, হিস্টোন, প্রোলামিন, প্রোটামিন, গ্লুটেলিন, আর এটা কি? স্ক্লেরোপ্রোটিন। সাতটা। তাহলে সাতটা একটু মুখস্থ করে আমার সাথে মুখস্থ করো। বলো অ্যালবিউমিন, সরল প্রোটিনের উদাহরণ অ্যালবিউমিন। তারপরে বলো গ্লোবিউলিন। তারপরে বলো হিস্টোন। তারপরে বলো প্রোলামিন, প্রোলামিন। তারপরে বলো প্রোটামিন। তারপরে বলো গ্লুটেলিন। ক খ ছোটবেলা পড়তাম, পড়তা না? ক খ ওভাবে পড়ো। আর এটা কি? স্ক্লেরোপ্রোটিন। এরা কি বলো? সরল প্রোটিন। এদের ভিতরে আমরা শুধু কি পাবো বলতো? অনলি প্রোটিন পাবো। এদের ভাঙলে অনলি প্রোটিন পাবো, প্রোটিন বাদে কোনো নন প্রোটিন অংশ পাবো না। নন প্রোটিন অংশ কি কি হতে পারে? যেমন কার্বোহাইড্রেট একটা নন প্রোটিন অংশ, তারপরে তোমার মেটাল বা ধাতু একটা নন প্রোটিন অংশ, ফসফেট একটা নন প্রোটিন অংশ। ওগুলো আমরা পাবো না। আমরা প্রোটিনের ভিতরে শুধুমাত্র সরল প্রোটিনে শুধু প্রোটিন পাবো। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল বা উদাহরণগুলো আমরা একদম মুখস্থ করাই ফেলবো। অ্যালবুমিন কোথায় থাকে দেখো তো? ডিমে থাকে। গ্লোবিউলিনও কোথায় থাকে দেখো তো? ডিমে থাকে। ঠিক আছে? এবারে দেখো তো, আমরা রক্তরস পড়ছি না? রক্ত, তোমাদের 2 বছর হয়ে গেছে এইচএসসির। রক্তরসে কি কি থাকে বলো তো? রক্তরসেও আমরা কিন্তু পড়ছিলাম যে রক্তরসে কিছু প্রোটিন থাকে, অ্যালবিউমিন, গ্লোবিউলিন পড়ছিলাম। তাহলে অ্যালবিউমিন, গ্লোবিউলিন কি দেখো? কমন। ডিমেও আছে, রক্তরসেও আছে। শুধু ডিমের সাদা অংশে আমরা অ্যালবিউমিন পাবো, আর ডিমের কুসুমে কিন্তু আমরা গ্লোবিউলিন পাবো। হিস্টোন কোথায় পাবো দেখো তো? নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিয়াসে। আমরা ফার্স্ট ক্লাসে যখন নিউক্লিক অ্যাসিড ক্রোমোজোম পড়াইছি, ওটা যখন ভাঙছি, ওর ভিতরে আমরা কি পাইছিলাম বলো তো? নিউক্লিয়াস ভাঙছে পর কি পাইছিলাম? ক্রোমাটিন বা ক্রোমোজোম পাইছিলাম। এবং ক্রোমোজোমের ভিতর কি পাইছিলাম? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি কি পাইছিলাম? ডিএনএ, আরএনএ। ডিএনএ আরএনএ এর একটা রাসায়নিক ছক দেখাইছিলাম, চার্ট দেখাইছিলাম, খেয়াল আছে? বা যে ভাইয়া ক্লাস নিছিলেন সে দেখাইছিলেন। সেই চার্টে লিখছিল যে রাসায়নিক ওদের যৌগ বা রাসায়নিক প্রকৃতি। ওর ভিতরে দেখছিলাম ডিএনএ এর ভিতরে হিস্টোন জাতীয় প্রোটিন আছে। তাহলে দেখছো হিস্টোন কি? আমরা ছোটবেলা থেকেই জানি ডিএনএ আরএনএ তে হিস্টোন জাতীয় প্রোটিন থাকে। হিস্টোন হচ্ছে এক ধরনের সরল প্রোটিন। এবারে আসো প্রোলামিন। প্রোলামিন কিসে থাকে দেখো তো? ভুট্টার জেইনে থাকে। কিসে থাকে প্রোলামিন? ভুট্টার জেইন। এবারে আসো ভাইয়া, হোয়াট ইজ জেইন? জেইন মানে হচ্ছে দানা। এই তোমরা সুইট কর্ন খাইছো না? সুইট কর্ন কোথায় খাইছো বলো তো? সুইট কর্ন কোথায় খাইছো? সুইট কর্ন খাইছো হচ্ছে রাইফেল স্কোয়ারের নিচে, ঠিক আছে? অথবা ফুড কোর্টেও পাওয়া যায় এখন, অথবা রাইফেল স্কোয়ারের নিচেও পাওয়া যায়। ওই নিচে যে সিঁড়িটা শুরু হয়েছে ওই গোড়ায় পাওয়া যায়, অথবা বসুন্ধরা সিটির ফুড কোর্টে খাইছো। কেন খাও বলো তো? ওটা খাইলে ক্ষুধা কমে বা খুব ভাল লাগে।
কারণ কি আছে ওটার ভিতর, কি আছে যে এত ভাল লাগে? ওটার ভিতর কিন্তু ভাইয়া প্রোটিন আছে, এবং ভুট্টার জেইন বা ভুট্টার দানাতে যে প্রোটিনটা পাবো ওটা হচ্ছে প্রোলামিন। ওই প্রোটিনটার নাম কি? প্রোলামিন। ঠিক আছে, এবারে আসো প্রোটামিন। প্রোটামিন হচ্ছে সব থেকে ক্ষুদ্র প্রোটিন। এটা যে কয়বার পরীক্ষায় আসছে, তাহলে এই সব থেকে ক্ষুদ্র প্রোটিন কি? প্রোটামিন। ট আছে, ঠিক আছে, মনে রাখবা। সব থেকে ক্ষুদ্র প্রোটিন কি? প্রোটামিন। আবার বলো, 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 সব থেকে ক্ষুদ্র প্রোটিন কি? প্রোটামিন, তাই না? তাহলে প্রোটামিন হচ্ছে সব থেকে ক্ষুদ্র প্রোটিন। এটা কোথায় থাকবে দেখো তো? সালমিন মাছের শুক্রাণুতে থাকবে। সালমিন মাছ কি জানো? সামুদ্রিক কাচকি মাছ। সমুদ্রের কাচকি মাছ হচ্ছে সালমিন মাছ। সমুদ্রে যে কাচকি মাছ আছে, নদীর কাচকি মাছ না বা পুকুরের কাচকি মাছ না, সমুদ্রে যে কাচকি মাছটা পাবো সেটা হচ্ছে গিয়ে তোমার সালমিন মাছ। আর ওটা তো অনেক ছোট, কাচকি মাছ অনেক ছোট না? তাহলে কাচকি মাছের শুক্রাণুটাও কাচকি মাছের মতোই অনেক ছোট হবে। তাহলে ওর ভিতরে যে প্রোটিনটা থাকবে প্রোটামিন, ওটাই তো সব থেকে ক্ষুদ্র প্রোটামিন, তাই না? সব থেকে ক্ষুদ্র প্রোটিন হবে, তাই না? বোঝা গেছে? ওকে, এবার আসো গ্লুটেলিন। গ্লুটেলিনটা একটু মনে রাখবা, কিসে কিসে থাকে দেখো তো? গমে থাকে আর চালে পাবো। গম এবং চালে আমরা গ্লুটেলিন পাবো। এবারে আসো স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিনের একটা এক্সাম্পল হচ্ছে কেরাটিন। কি বলেন আপনারা? কেরাটিন। কি? কেরাটিন। কেরাটিন কোথায় থাকে ভাইয়া বলো তো? অনেকেই ঢং করে উত্তর করবে। আচ্ছা ঠিক আছে, পারো, বইয়ের ভাষায় বলবো। আমি বলবো, আমাকে যদি বলতো কেরাটিন কোথায় থাকে, আমি কি বলি জানো? ভাইয়া কেরাটিন হচ্ছে ট্রেসিমি শ্যাম্পুতে থাকে। কিসে থাকে? ট্রেসিমি শ্যাম্পু এবং কন্ডিশনারে কেরাটিন থাকে। এটা মনে রাখার জন্য বলতেছি, ঠিক আছে? তো ট্রেসিমির একটা শ্যাম্পু আছে না, কেরাটিন কেয়ার শ্যাম্পু, বা কন্ডিশনার আছে না, কেরাটিন কেয়ার কন্ডিশনার। বা তোমরা যারা ছেলেরা বা মেয়েরা, আজকাল তো ছেলেরাও হেয়ার স্ট্রেট করে, ঠিক আছে, বা মেয়েরাও করে, ওটা করার পর তোমরা কি কেরাটিন থেরাপি নাও না? নাও, অবশ্যই নাও, চাপা মারলেও আমি জানি নাও, কারণ আমি দেখছি অনেক নিতে দেখছি, বুঝছো, সেই জন্য জানি। ওকে, তাহলে কেরাটিন কেন থেরাপি নাও চুলে? কেন শ্যাম্পুর ভিতরে কেরাটিন মিশিয়ে দেওয়া হয়? কারণ কেরাটিন কিসে থাকে দেখো তো? চুলে থাকে, চুলে নখে কেরাটিন থাকে, ঠিক আছে? এই জন্য শ্যাম্পুর ভিতরে কেরাটিন মিশিয়ে দেওয়া হয়, যাতে চুলটা সিল্কি থাকে, সুন্দর থাকে, তাই না? যাতে একটা ঝাঁকি মারলে কি হয়, যাতে একটা মেয়ে যদি চুলে একটা বাড়ি মারো, সাথে সাথে কি তোমার আয়না ফাইটা যায়। দেবদাস দেখছো? দেবদাস সিনেমায় মাধুরী দীক্ষিত একটা জায়গায় ভিজা চুল দিয়ে আয়নায় বাড়ি মারে, একদম চুল ফাইটা যায়, চুল না তো সরি, গ্লাস ফাইটা যায়। তাহলে দেখছো ওই কেরাটিনের জন্য, কারণ কেরাটিন একটা শক্তিশালী প্রোটিন। যাই হোক, এত কিছু মনে রাখাইলাম, মনে রাখো, ঠিক আছে? এবারে হচ্ছে কোনটা তাপে জমাট বাঁধে, কোনটা তাপে জমাট বাঁধে না, এখান থেকে অনেক কোশ্চেন আসে ভাইয়া। তাপে কি দেখো তো? ডিম তাপে জমাট বাঁধে না? ডিম কি হয়ে যায় বলো তো? সুন্দর মতো জমাট বাঁধে, পোষ বানানো যায়, তাপে দিলে ওটা পোষ হয়ে যায়। তাহলে দেখো, শুধুমাত্র ডিমে যা আছে, প্রথম দুইটা ডিমে আছে অ্যালবিউমিন গ্লোবিউলিন, এই দুইটা শুধু ডিমে পাই। তাহলে এরা শুধুমাত্র তাপে জমাট বাঁধে, আর একটাও দেখো তাপে জমাট বাঁধে না, দেখছো? মাইনাস। এর পরের গুলো সব মাইনাস, একটাও তাপে জমাট বাঁধে না। অনুরূপ ভাবে পানিতে দ্রবণীয় যেগুলো আছে, আমরা অনেক ইজি করে প্লাস মাইনাস দিয়ে বুঝাই দিছি, বই থেকে বের করতে কষ্ট, স্লাইড থেকে প্লাস মাইনাস পড়ে দিবা। বাট পানিতে দ্রবণীয়তাটা ইম্পর্টেন্ট নয়, পানিতে দ্রবণীয়তাটা ইম্পর্টেন্ট নয়, ইচ্ছা করলে তোমরা স্কিপও করে যেতে পারো, ঠিক আছে? বাট আমি যে কটা উদাহরণ বললাম, সব থেকে ক্ষুদ্র প্রোটিন, কেরাটিন চুলের প্রোটিন, নখের প্রোটিন, স্ক্লেরোপ্রোটিন হচ্ছে কেরাটিন, এগুলো সব হচ্ছে পরীক্ষায় আসবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সরল প্রোটিনের সাতটা নাম। আবার পড়ি আমরা, সরল প্রোটিনের সাতটা নাম কি? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, হিস্টোন, প্রোলামিন, প্রোটামিন, গ্লুটেলিন, স্ক্লেরোপ্রোটিন। আর সব থেকে বড় ক্ষুদ্র প্রোটিন কি বলো? প্রোটামিন। সব থেকে ক্ষুদ্র প্রোটিন কি? প্রোটামিন। ওকে, এবারে আসো, এতক্ষণ আমরা সরল প্রোটিন পড়লাম, এখন আমরা পড়বো হচ্ছে যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন, তার মানে হচ্ছে ভেজাল প্রোটিন। যে প্রোটিনের ভিতর কি আছে বলতো? প্রোটিন বাদে অন্যান্য অংশ আছে, নন প্রোটিন অংশ আছে। কি? যে প্রোটিনের ভিতরে আমরা প্রোটিনও পাবো, অথবা কিছু সাথে কি পাবো, এবং সাথে কিছু নন প্রোটিন অংশ বা অপ্রোটিন অংশ পাবো। তাহলে নন প্রোটিন অংশ কি হইতে পারে বলতো? সেটা হতে পারে ফসফেট। নন প্রোটিন অংশ সেটা হতে পারে লিপিড, সেটা হতে পারে মেটাল, তাই না? যেমন বিভিন্ন ধাতু, যেমন আয়রন, তাই না? বা জিঙ্ক বা কপার, তাই না? এগুলো হতে পারে। আরো কি হতে পারে? লিপিড হতে পারে। আরো কি কি হতে পারে? তোমার ডিএনএ আরএনএ হতে পারে। ডিএনএ আরএনএ তো প্রোটিন না, তাই না? এরা হতে পারে। তাহলে প্রোটিনের সাথে যদি এই সমস্ত পদার্থ যুক্ত থাকে, তাহলে যে প্রোটিন গঠিত হয় ওটার নাম হচ্ছে যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন, ঠিক আছে? কনজুগেটেড মানে হচ্ছে একসাথে যুক্ত হওয়া, ঠিক আছে? যখন একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করে, আমরা বলি না উইশ এ ভেরি বিউটিফুল হ্যাপি কনজুগাল লাইফ? তার মানে কি? একটা ছেলে আর মেয়ে লাগা গেছে, মানে হচ্ছে মিলিত হয়েছে, তাই না? মানে হচ্ছে একসাথে হয়ে গেছে। ওইরকম প্রোটিনের সাথে যদি অপ্রোটিন অংশ
মিলিত হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা ওদেরকে বলি যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। ঠিক আছে, তাহলে ওই যে এরকম দেখো প্রোটিনের সাথে কি মিলছে দেখো তো, নিউক্লিয় প্রোটিন বা ডিএনএ, ওটার নাম নিউক্লিয় প্রোটিন, ক্রোমোজোমে পাওয়া যায়। প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কি, গ্লাইকোজেন মিলছে, গ্লাইকোজেন কি একটা কার্বোহাইড্রেট না? ঠিক আছে, গ্লাইকোজেন কি একটা কার্বোহাইড্রেট, তার মানে কি এটা একটা অপ্রোটিন পদার্থ। ঠিক আছে, তাহলে গ্লাইকোজেন মিলে গ্লাইকোপ্রোটিন। প্রোটিনের সাথে যদি লিপিড মিলে লিপোপ্রোটিন। প্রোটিনের সাথে যদি রঞ্জক পদার্থ মিলে, রঞ্জক পদার্থ কি, যারা হচ্ছে কালার সৃষ্টি করে, কি উদ্ভিদে বা প্রাণীতে কালার সৃষ্টি করে, কি করে, কালার করে বা কালারের জন্য দায়ী যেগুলো, ওগুলো হচ্ছে ক্রোমাটিন। যদি রঞ্জক পদার্থ থাকে ওগুলো হচ্ছে ক্রোমাপ্রোটিন। যেমন ক্যারোটিনয়েড, ফলের ভিতর যদি ক্যারোটিনয়েড থাকে ওটার কালার কি হয়, কমলা হয়। ক্লোরোফিল থাকলে কালার কি হয়, সবুজ হয়। হিমোগ্লোবিন থাকলে রক্তের রং কি হয়, লাল হয়। আর একটা আছে জ্যান্থোফিল, জ্যান্থোফিল থাকলে কি হয়, সবুজ হয়। সব যদি স্লাইডে দেই বইতে কি পড়বা, জ্যান্থোফিলের রং কি, সবুজ। ওটাও কিন্তু তোমার একটা ক্রোমোপ্রোটিন। ঠিক আছে, সরি, জ্যান্থোফিলের রং কি, হলুদ, জ্যান্থোফিলের রং কি, হলুদ, ওটাও তোমার ক্রোমোপ্রোটিন। মেটালোপ্রোটিন, আমি কি বলছি, মেটাল থাকতে পারে প্রোটিনের সাথে, মেটাল, প্রোটিনের সাথে মেটাল যুক্ত হয়ে কি তৈরি হতে পারে, মেটাল। প্রোটিনের সাথে মেটাল যুক্ত হয়ে কি তৈরি হতে পারে, আমি আবার সুন্দর করে লিখে দেই মেটাল, যাতে তোমরা না ভুল করো। আয়রন, ঠিক আছে, জিঙ্ক, আর হচ্ছে তোমার কপার। ঠিক আছে, প্রোটিনের সাথে মেটাল যুক্ত হলে মেটালোপ্রোটিন। প্রোটিনের সাথে যদি ফসফেট যুক্ত হয়, এই যে দেখছো কি ফসফেটটা লিখছি, ফসফেট যুক্ত হলে ফসফোপ্রোটিন। প্রোটিনের সাথে ভাইয়া ফ্লাভিন যুক্ত হলে এটার নাম হচ্ছে ফ্লাভোপ্রোটিন। এবারে তোমরা অনেকেই জিজ্ঞেস করো ভাইয়া ফ্লাভিন কি, এটা না আমার জিজ্ঞেস করতে ইচ্ছে, কারণ এটা এফসিপিএস এ লাগে, তোমাদের ভার্সিটি লেভেলে লাগবে না বা এইচএসসি লেভেলে লাগে না। আমি এফসিপিএস দিব, আমি জানি, আমি জানি না আমার এফসিপিএস হবে নাকি, বাট প্রিপারেশন নিতেছি। এই ভুয়া চুয়া জিনিস লাগে। আমরাও যখন অনলাইন ক্লাস করি এফসিপিএস এর কোচিং এ, ওদের জিজ্ঞেস করি ভাইয়া ফ্লাভোপ্রোটিন কি, তখন ওখানে যারা আমাদের পড়ায় ওরা আমাদের বলছিল ফ্লাভিন হচ্ছে একটা নন প্রোটিন অংশ। কি বলো, ফ্লাভিন হচ্ছে এমন একটা পদার্থ যেটা হচ্ছে একটা নন প্রোটিন পদার্থ। এখানে যে কটা লিখছি সেটা হচ্ছে সব নন প্রোটিন পদার্থ। এবং ফ্লাভিনটা পাওয়া যায় হচ্ছে ভিটামিন বি 2 থেকে। কি থেকে, ভিটামিন বি 2 থেকে। ভিটামিন বি 2 ভাঙলে আমরা ফ্লাভিন পাই, ওটা একটা নন প্রোটিন অংশ। ওটা যদি প্রোটিনের সাথে যুক্ত থাকে ওটার নাম হচ্ছে ফ্লাভোপ্রোটিন। আপাতত মনে রাখো, ফ্লাভিন যদি প্রোটিনের সাথে যুক্ত থাকে ওটা হচ্ছে ফ্লাভোপ্রোটিন। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই হবে। আর নামগুলো মনে রাখবা, যে কনজুগেটেড প্রোটিন কি কি, নিউক্লিয় প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন, ফ্লাভোপ্রোটিন। তাহলে প্রোটিনের সাথে যেগুলো থাকবে ওগুলোই হচ্ছে, যদি অন্য নাম থাকে ওগুলোই কি তোমার হচ্ছে কনজুগেটেড প্রোটিন। আর সরল প্রোটিন কি ছিল, অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিস্টামিন, প্রোলামিন, প্রোটামিন, গ্লুটেলিন, স্ক্লেরোপ্রোটিন। সব থেকে ক্ষুদ্র প্রোটিন কি, প্রোটামিন। প্রোটিনের কাজ ভাইয়া, প্রোটিনের কাজ আমি আর পড়াবো না, এতক্ষণ যা বলছি তাই, একদম বকবক করতে করতে গলা শেষ। দেখো তো কোষ ঝিল্লি গঠন করবে না, করবে? এই দেখো আমরা ফ্লুইড মোজাইক মডেল আঁকতেছি, এরকম ছিল না ফ্লুইড মোজাইক মডেলে একটা লিপিড বাইলেয়ার, এগুলো কি বলতো, লিপিড বাইলেয়ার। লিপিড বাইলেয়ারের ভিতর কি পেয়েছিল বলতো, অন্তর্নিহিত প্রোটিন, পেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন। ঠিক আছে, এগুলো পাইছিল না, মনে আছে, অন্তর্ভুক্ত অন্তর্গত প্রোটিন, এগুলো পাইছিল না? তাহলে কি থাকে কোষ ঝিল্লির ভিতর, কি থাকে বলতো, প্রোটিন পাই। কোষ ঝিল্লিতে আমরা লিপিডও পাই, এটা কি বলো, এটা হচ্ছে লিপিড। কোষ ঝিল্লিতে আমরা একাধারে লিপিড পাই এবং কোষ ঝিল্লিতে আমরা একাধারে কি পাই বলেন তো, প্রোটিনও পাই। ঠিক আছে, তাহলে প্রোটিন কি, কোষ ঝিল্লি গঠন করে। আর লাইনগুলো কিন্তু অলরেডি বলে দিছি, একটু আগে লেখছি। প্রোটিন কি তৈরি করে বলতো, এনজাইম তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। আর হিস্টোন প্রোটিন একটু আগে পড়াইছি, নিউক্লিয়াস বা নিউক্লিক অ্যাসিডের উপাদান। তাহলে প্রোটিনের কাজ, কত কাজ দেখছো, প্রোটিনের অনেক কাজ। প্রোটিন কি, হরমোন উৎপাদন করে, বলছি একটু আগে যে এনজাইম, হরমোন, অ্যান্টিবডি সবকে তৈরি করবে, প্রোটিন তৈরি করে। ঠিক আছে, এই কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এবং ফর সিকিউ। সিকিউ আর এমসিকিউ দুইটার জন্যই, যে কোনো কম্পিটিটিভ বা এইচএসসি সবকিছুর জন্য এগুলো ইম্পর্টেন্ট। ওকে, তাহলে একটা কোশ্চেন চলে আসছে, পোল কোশ্চেন। ভাইয়া পোলটা দিয়ে দেন, পোল 3। তোমরা তাড়াতাড়ি 30 সেকেন্ডের ভিতর আনসার করো। সব থেকে ক্ষুদ্র প্রোটিন কি, আল্লাহ যায় না কেন? ঠিক আছে, সব থেকে ক্ষুদ্র প্রোটিন কি বলো, ক্ষুদ্র প্রোটিন তোমরা আনসার করে ফেলো। আশা করি তোমরা খুব সুন্দর আনসার পারবা, বিউটিফুলি তোমরা আনসার করবা। এবং তোমরা যদি সঠিক আনসার করো আমি তোমাদেরকে গিফট দিব। কি গিফট দিব জানো, মন থেকে, একদম হার্টের কোর অফ দা হার্ট থেকে দোয়া, যাতে তোমরা অনেক ভালো জায়গায় চান্স পাও, তাই না? আমি যখন লাইভ ক্লাস করি তখন হচ্ছে সাধারণত গিফট দেই। কেউ যদি অনেক কঠিন কোশ্চেনের আনসার পারে, আমার কাছে যা থাকে আমি তাই দিয়ে দেই। ঠিক আছে, ভাল লাগে তোমরা কোশ্চেন পারলে। যাই হোক, প্রোটামিন, যাই হোক, এটা অনেকবার পড়াইছি আর পড়বো না, থ্যাংক ইউ। 20%, 92% সঠিক আনসার দিছো। এবারে পোল 4, কোনটি সরল প্রোটিন নয়? সরল প্রোটিন কিন্তু 7টা মুখস্থ করাইছি একটু আগে। সরল প্রোটিন নয় কোনটা, দাও এখানে কি লিখছে, সরল প্রোটিন নয় কোনটা, ভালো মতো কোশ্চেনটা খেয়াল করো, সরল প্রোটিন নয় কোনটা। ঠিক আছে, পড়াইছি সরল প্রোটিন, অবশ্যই পারবা, আমার দৃঢ় দৃঢ় বিশ্বাস। হ্যাঁ,
30 সেকেন্ডের ভিতরে তোমরা সরি আনসার করার চেষ্টা করো, 30 সেকেন্ডের ভিতরে আনসার করার চেষ্টা করো। ওকে, ভেরি গুড, 92% সঠিক আনসার দিছো। আমি 90%-এর বেশি হলে খুশি হই। বাট তারপর সরল প্রোটিন নয় কোনটা? তোমরা যারা যারা অ্যালবিউমিন দাগাইছো তোমরা কোশ্চেন পড়ো নাই, তোমরা দেখছো সরল প্রোটিন কোনটা। এখানে দেখো সরল প্রোটিন নয় কোনটা, গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন কি? একটা যুগ্ম প্রোটিন, ঠিক আছে। তাও থ্যাংক ইউ, তোমরা 92% সঠিক আনসার দিছো, আমি খুব খুশি হয়েছি। এবারে আসো এনজাইম বা উৎসেচক, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো তো বইয়ের সিকোয়েন্স ওয়াইজ তোমাদের এনজাইম বা উৎসেচক দেওয়া আছে একদম লাস্টে, এর আগে দেওয়া আছে লিপিড। আমি কেন প্রোটিনের পরে এনজাইম নিয়ে আসলাম বলেন তো? কারণ প্রোটিন দিয়ে এনজাইম গঠিত হয়। তাহলে এনজাইম গঠিত কি হয়? প্রোটিন দিয়ে কি গঠিত হয় বলতো? উৎসেচক বা এনজাইম গঠিত হয়। প্রোটিন দিয়ে কি উৎসেচক বা এনজাইম কি হয়? গঠিত হয়ে থাকে, ঠিক আছে। তাহলে দেখো তো নিচে একটা লাইন লেখা আছে, এনজাইম কি? এক ধরনের ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মানে কি বলতো? প্রভাবক। ক্যাটালিস্ট মানে কি? প্রভাবক। প্রভাবকের কাজ আমরা জানি সবাই, এটা খুবই বাচ্চাদের পড়া, বেশি ই করবো না। এরা কি? বিক্রিয়ার হারকে বুস্ট আপ করে। কি করে? বিক্রিয়ার হারের যে স্পিড, তাই না, বিক্রিয়ার হারের যে স্পিড ওটাকে বুস্ট আপ করে। তার মানে কি? বিক্রিয়ার হার কি করে বলতো? ত্বরান্বিত করে। কি করে? ত্বরান্বিত করে। এবং বিক্রিয়া শেষে নিজেরা কি থাকে? অপরিবর্তিত থাকে। বিক্রিয়া শেষে নিজেরা কি থাকে বলতো? অপরিবর্তিত থাকে। তোমরা কি কে কে আমার হাতের লেখা দেখে হাসাহাসি করতেছো? তারা হেসে নাও, ইচ্ছা মতো হেসে নাও। শোনো, ডক্টর হওয়ার প্রথম পূর্ব শর্ত হচ্ছে গিয়ে হাতের লেখা খারাপ হওয়া, ঠিক আছে। হাতের লেখা খারাপ হইতে হবে না, তো ডাক্তার হতে পারবে না। যাই হোক, তোমরা যেহেতু ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং কোচিং করো, তোমাদের হাতের লেখা অনেক সুন্দর। আমার এখন হাতের লেখা খারাপ, আমি কি করব? আমাকে সৃষ্টিকর্তা এই গুণটা দেয় নাই, ঠিক আছে। তাহলে কি বলো? এরা বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এরা শুধুমাত্র বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করবে, এরা প্রোটিন দিয়ে গঠিত হবে। এবারে দেখো এনজাইম বা উৎসেচক, আমি অলরেডি বলে ফেলছি এটা কি বলতো? প্রোটিন। এবারে দ্বিতীয়টা দেখো তো, এরা কি? জৈব প্রভাবক। প্রভাবক, দেখছো লাইনটা কলয়েড প্রকৃতির। এই কলয়েড মানে কি বলো? কলয়েড মানে কি? কলয়েড মানে হচ্ছে বৃহৎ অণু। তাহলে প্রোটিনও আমরা বলছিলাম কি? কলয়েড। তাহলে এনজাইমও কি বলো? কি? কলয়েড। বৃহৎ অণু কি? কলয়েড। কি? প্রোটিনও কলয়েড, আবার তোমার এনজাইমও কলয়েড, ঠিক আছে। এবং কলয়েড মানে কি বলতো? বৃহৎ অণু। এদের কার্যকারিতা নির্দিষ্ট পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়। নির্দিষ্ট পিএইচ এর মধ্যে হচ্ছে এনজাইম কাজ করবে। পিএইচ যদি কম বেশি হয় কাজ করবে না। বড় দাগে লিখে রাখো 69। কেউ হাসবা না এই সংখ্যাটা তৈরি, ঠিক আছে। এটা মনে রাখবা, 6 থেকে 9। আমি আমি মনে রাখতাম এইভাবে, ঠিক আছে। আমি জানি না মনে রাখাটা অনেক দুষ্টামি, ঠিক আছে, বা ফাইজলামি, বাট যে দুষ্টামি ভালো কাজ করে, হ্যাঁ ওটা তো ভালো। 69 মনে রাখবা, হ্যাঁ। 69 একটা খুব বিখ্যাত সংখ্যা, বড় মানে খুব আলোচিত একটা সংখ্যা, তাই না? তাহলে কি 6 থেকে 9-এর ভিতরে হচ্ছে এনজাইম বা উৎসেচক ক্রিয়াশীল, এর বাইরে কিন্তু ক্রিয়াশীল না। ওকে, এবারে দেখো এরা হচ্ছে অধিক তাপে বিনষ্ট হয়, কম তাপে নষ্ট হয় না। এরা কি? তাপে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবং কত থেকে কত ডিগ্রি তাপমাত্রা লাগে আমরা একটু পরে পড়বো। 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হয় আমাদের এনজাইমের কার্যকারিতার জন্য। পরের লাইনগুলো পড়লেই বুঝবা, পরের যে লাইনগুলো আছে পড়লেই বুঝবা বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, ঠিক আছে। বাট ইম্পর্টেন্ট অবজেক্টিভে আসে হচ্ছে পিএইচ কত? 69। মানে 69 মনে মনে রাখবা, 6 থেকে 9। 6 থেকে 9, এই পিএইচ কখনো 69 সম্ভব? পিএইচ স্কেল কত? 0 থেকে 14 না? আর ইপিএস কত হবে? 6 থেকে 9। কত? 6 থেকে 9, 69 দিয়ে মনে রাখবা। আর তাপমাত্রাটা হচ্ছে 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। আর এরা হচ্ছে প্রোটিন, আর এরা হচ্ছে কলয়েড, ঠিক আছে। মানে প্রোটিন কলয়েড, এনজাইমও কলয়েড। এনজাইমের প্রকারভেদ, এনজাইমের প্রকারভেদ অনেকটা প্রোটিনের মতোই, সরল প্রোটিন আর যৌগিক প্রোটিনের মতো। সরল এনজাইম মানে কি বলতো? এনজাইম কি দিয়ে গঠিত হয়? আমি বলছিলাম এনজাইম কি দিয়ে গঠিত হয়? প্রোটিন না? তাহলে সরল এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত হয়। সরল এনজাইম শুধুমাত্র কি দিয়ে গঠিত হবে ভাইয়া? প্রোটিন দিয়ে গঠিত হবে। আর কনজুগেটেড এনজাইম মানে কি? ভেজাল এনজাইম, তাই না? বা হচ্ছে নতুন এনজাইম, যেটার ভিতরে একটা অপ্রোটিন অংশ থাকবে আর একটা কি থাকবে? প্রোটিন অংশ থাকবে। তাহলে প্রোটিন তো থাকবে, এনজাইম হইতে হলে প্রোটিন থাকতে হবে, এবং একটা অপ্রোটিন অংশ বা ভেজাল হিসেবে কি থাকবে? অপ্রোটিন অংশ। আসলে ভেজাল না, একটা এক্সট্রা হচ্ছে অংশ, অপ্রোটিন অংশ। তাহলে প্রোটিন আর অপ্রোটিন অংশ থাকলে ওটাকে বলবো কনজুগেটেড এনজাইম। এখানে কনজুগেটেড প্রোটিন লেখা আছে, একটু কেটে দাও, কেটে এখানে এনজাইম লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। সরি, তাহলে বুঝতে সরি
কনজুগেটেড এনজাইম, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কনজুগেটেড এনজাইমে কি, আমি অলরেডি বলছি একটা প্রোটিন অংশ তো থাকবে এনজাইমের নিজের অংশ, এটার নাম হচ্ছে অ্যাপো এনজাইম। এদের যে নিজের অংশ বা প্রোটিন অংশ, কনজুগেটেড এনজাইমের যে প্রোটিন অংশ বা নিজের অংশ প্রোটিন থাকতে হবে, ওটার নাম কি অ্যাপো এনজাইম। অ্যাপো মানে নিজের, নিজের অংশ কোনটা, এনজাইমের নিজের অংশ কোনটা বলো, প্রোটিন। অ্যাপো মানে কি বলো, অ্যাপো মানে হচ্ছে নিজের। তাহলে এনজাইমের নিজের অংশ কোনটা বলো তো, প্রোটিন অংশ না অপ্রোটিন অংশ, অবশ্যই প্রোটিন অংশ। তাহলে অ্যাপো এনজাইম কি, কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশ। অ্যাপো মানে নিজের, অ্যাপো মানে কি নিজের, এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। আর প্রস্থেটিক, প্রস্থেটিক মানে কি বহিরাগত, প্রস্থেটিক মানে কি বলতো, বহিরাগত। তাহলে এখানে কি থাকবে, প্রস্থেটিক গ্রুপটা কি থাকবে, যেহেতু বহিরাগত, এনজাইমের নিজের না, বাইরে থেকে আসছে, এরা অবশ্যই অপ্রোটিন অংশ হবে। তাহলে অপ্রোটিন অংশ কি, প্রস্থেটিক মানে বহিরাগত, অপ্রোটিন অংশটার নাম হবে হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। ঠিক আছে, এখন প্রস্থেটিক গ্রুপ কি হইতে পারে, অপ্রোটিন অংশ ডেফিনেটলি তোমার প্রোটিন হবে না, প্রোটিন বাদে অন্য কিছু হবে। সেটা হতে পারে মেটাল, যেমন আয়রন, জিঙ্ক, কপার। ঠিক আছে, আয়রন, জিঙ্ক বা কপার। যদি মেটাল হয় বা ধাতু হয় তাহলে ওদেরকে বলবো কোফ্যাক্টর। প্রস্থেটিক অপ্রোটিন অংশটা যদি কোফ্যাক্টর, মেটাল বা ধাতু হয় ওদেরকে বলবো কোফ্যাক্টর। আর প্রস্থেটিক বা অপ্রোটিন অংশটা যদি জৈব রাসায়নিক পদার্থ হয়, দেখো তো ধাতু মানেই কি, অজৈব পদার্থ না, এই ধাতু মানে কি, অজৈব যৌগ বা অজৈব পদার্থ। আর জৈব রাসায়নিক পদার্থ মানে কি বলতো, হাইড্রোকার্বন। জৈব রাসায়নিক পদার্থগুলো কি, হাইড্রোকার্বন, সেখানে কিন্তু কোনো ধাতু থাকবে না। এবং অপ্রোটিন অংশটা যদি কিনা হাইড্রোকার্বন হয় বা জৈব রাসায়নিক পদার্থ হয়, ওদেরকে কি বলবো আমরা, কোএনজাইম। এই জায়গাটা সিকিউ, তোমাদের এইচএসসির সিকিউ, এমসিকিউ, ভার্সিটির রিটেন সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। এনজাইমের প্রকারভেদ কয়বার যে আসছে, আমি যেবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর চান্স পাইছিলাম ওবারও আসছিল, যেবার মেডিকেলে চান্স পাইছি ওইবারও আসছিল। ঠিক আছে, ওকে। তাহলে একটু দেখো তোমরা, সরল এনজাইমে শুধু প্রোটিন থাকবে, আর কনজুগেটেড এনজাইমে প্রোটিন থাকবে, অপ্রোটিন থাকবে। অপ্রোটিন অংশটা কি, বহিরাগত অংশ, এই জন্য বহিরাগতকের গ্রিক নাম প্রস্থেটিক গ্রুপ, তাই অপ্রোটিন অংশটাকে বলবো প্রস্থেটিক গ্রুপ। আর নিজের মানে হচ্ছে অ্যাপো, নিজের মানে কি আবার বলো, অ্যাপো, নিজের মানে কি অ্যাপো। তাহলে কনজুগেটেড প্রোটিনের নিজের অংশ কি বলবো, অ্যাপো এনজাইম। ঠিক আছে, আর অপ্রোটিন অংশটা যদি ধাতু বা অজৈব পদার্থ হয় বা মেটাল হয় ওটাকে বলবো কোফ্যাক্টর। আর যদি জৈব রাসায়নিক পদার্থ মানে হচ্ছে হাইড্রোকার্বন হয় তাহলে বলবো হচ্ছে কোএনজাইম। ওকে, এনজাইমের ক্রিয়া কৌশল মতবাদ, এনজাইমের ক্রিয়া কৌশল মতবাদে অনেকগুলো মতবাদ আছে, এর ভিতরে সিকিউর জন্য, এইচএসসির সিকিউর জন্য তোমাদেরকে লক এবং কি মতবাদটা একটু পড়াই। এনজাইম কিসের উপর কাজ করবে বলো, সাবস্ট্রেট বা বিক্রিয়কের উপর কাজ করবে। এখন বলো কাজ কখন করে, মনে করো দুইটা ছেলে কোলাকুলি করলো, কোলাকুলির পরে ওরা অ্যাক্টিভ হয়ে যায় না, ওরা অ্যাক্টিভ হয়, একটা ঝাঁকি দেয় নাই, তোমরা কোলাকুলির পর কি বসে থাকো, না একটা শেক করো, একটা ঝাঁকানি দাও। ঠিক আছে, এরকম যে কোনো জীব, ঠিক আছে, যখন মিলিত হয় ওরা কিন্তু অ্যাক্টিভ হয়। ঠিক আছে, সেটা তোমরা একটু অন্যভাবেও চিন্তা করতে পারো, যখনই মিলিত হবে অ্যাক্টিভ হওয়ার জন্য ঝাঁকানি দিতে হয়, ঝাঁকানি ছাড়া কিন্তু অ্যাক্টিভ হয় না ভাইয়া, এর থেকে সোজাভাবে বোঝার আর কিছু নাই। ঠিক আছে, ঝাঁকানি দেয় কি অ্যাক্টিভ হয়, এবং ঝাঁকানি দেওয়া মানে কি, বিক্রিয়ার হারকে বাড়ানো। কোনো জিনিসে যখন কম্পন সৃষ্টি হয় তখনই কিন্তু বিক্রিয়ার হারটা বাড়ে। তাহলে ঝাঁকানিটা হওয়ার জন্য ওই যে টাইট করে যে একজন আরেকজনের সাথে মিলিত হওয়াটা, ওইটা খুব দৃঢ়ভাবে হইতে হবে। ওইটা করে হচ্ছে এনজাইমের চাবি। দেখো এনজাইমে একটা প্রবর্ধিত অংশ আছে, এটার নাম হচ্ছে চাবি। কি, এটার নাম হচ্ছে চাবি বা কি। আর বিক্রিয়কে একটা ফাঁকা জায়গা আছে যেটার নাম হচ্ছে গিয়ে তোমার তালা বা লক। কি বলো, তালা বা লক। এখন এই কিটা, চাবিটা কি করে, এই ফাঁকা জায়গার ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার পর দেখো তো একদম টাইট ভাবে ওরা লাগছে না, এবং টাইট ভাবে লেগে যাওয়ার পর কোনো কিছুই, পৃথিবীতে কোনো জিনিসই যখন সংঘর্ষ হবে সাথে সাথে কম্পন সৃষ্টি হবে ভাইয়া, এবং সাথে সাথে গতিশক্তি সৃষ্টি হবে। এটা কিন্তু পুরো ফিজিক্স। তো নর্মালি চিন্তা করো, কোনো কিছু যখন ধাক্কা খাবে, ধাক্কার ভিতরে কাইনেটিক এনার্জি সৃষ্টি হয় না, গতিশক্তি, কে ইকুয়ালস টু হাফ এম সি স্কয়ার, মনে আছে? তাহলে ওরা কি, এরা যখন একসাথে একদম খাপে খাপ মিলে যাবে, কি চাবি, এনজাইমের কি বিক্রিয়কের তালার ভিতর ঢুকে যাবে, ওরা সাথে সাথে একটা ঝাঁকানি দিবে, ঝাঁকানির মাধ্যমে কি স্পিডটা বাড়াই দিবে। দেখছো, স্পিড বাড়াই একদম প্রোডাক্টটা কি তাড়াতাড়ি তৈরি করে দিল। ঠিক আছে, প্রোডাক্টটা কি একদম তাড়াতাড়ি করে দিল। তাহলে কি হলো, স্পিড বাড়াইলো, কি স্পিড বাড়াই দিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তোমার এনজাইমের ক্রিয়া কৌশলের মতবাদ, এটা হচ্ছে লক এন্ড কি মতবাদ। আরো কিছু কিছু মতবাদ আছে ভাইয়া, ফিট মতবাদ, মানে ওই যে ফিট ইনডিউসড মতবাদ। ফিট মানে হচ্ছে গিয়ে দুইটা একটা আরেকটার সাথে ফিট হওয়া। এই লক আর কিতে হচ্ছে তালা চাবি বলা হয়, আর ফিটে তালা চাবির কোনো কথা বলে না, বলা হয় যে এমনিই দুইটা হচ্ছে রাবারের মতো জিনিস, একটা আরেকটার সাথে এমনিই ফিট হয়ে জোরাজোরি করে, জোরাজোরি করে কম্পন সৃষ্টি করে এবং স্পিড বাড়ায় দেয়।
ওকে, এবারে এনজাইমের কার্যকারিতার প্রভাবক সমূহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি বলে ফেলছি, ভাইয়া কিন্তু আগেই সব বলে ফেলছে। তাপমাত্রা কত? 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। পিএইচ কত? 69। হ্যাঁ মনে আছে? পিএইচ কত? 69। হ্যাঁ মানে 6 থেকে 9। পিএইচ কত? 6 থেকে 9। আর বিভিন্ন এনজাইমের অপটিমাম পিএইচ, এগুলো যারা মেডিকেল বা ডেন্টালে চান্স পেতে চাও তারাই শুধুমাত্র পড়বা। যেমন ইনভার্টেস এনজাইমের পিএইচটা ডেন্টালে আসছিল, ইউরেজ এনজাইমটা এটা মেডিকেলে আসছিল, ঠিক আছে? এগুলো শুধু মেডিকেল বা ডেন্টালেই আসবে, আর অন্য কোথাও ভার্সিটিতে এটা আসবে না। তাই স্কিপ করতে পারো যারা শুধু ভার্সিটি দিবা। এবারে আসো এনজাইমের কার্যকারিতায়। ধাতু কাজ করে, আমরা দেখছিলাম কোফ্যাক্টরে আমরা ধাতু থাকে, ওই ধাতুগুলো হচ্ছে এনজাইমের কার্যকারিতায় কাজ করে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা এনজাইমের কার্যকারীর জন্য জরুরি সেটা হচ্ছে পানি। ভাইয়া পানি ছাড়া কিন্তু এনজাইম কোনো কাজ করবে না। তাহলে পানি কি? H2O। H2O লাগবে, অবশ্যই পানি লাগবে এনজাইমের কাজ করার জন্য। কেমন? তাহলে এনজাইমের ব্যবহার আসো, এনজাইমের ব্যবহারটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক অবজেক্টিভ কোশ্চেন হতে পারে, ঠিক আছে? এনজাইম কি দেখো তো, সব থেকে আমরা জানি ডিএনএ কাটতে এনজাইম ব্যবহৃত, ওটার নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। আর ডিএনএ জোড়া লাগাইতে, লাগানো দিয়ে মনে রাখবা, লাগাইতে লাইগেজ এনজাইম ইউজ করা হয়। আমি বললাম না এটা তোমরা সবাই পারো, সব লিখে দিলে তোমরা কি মাথায় কি রাখবা? রেস্ট্রিকশন এনজাইম কি? ডিএনএ কর্তন করতে ব্যবহৃত হয়। আর লাইগেজ এনজাইম কি? দুইটা এনজাইম লাগাইতে বা জোড়া লাগাইতে ব্যবহার করা হয়। সব থেকে বেশি আছে ট্রিপসিন এনজাইম, এটা পরীক্ষায় বারবার আসে। ট্রিপসিন এনজাইম কি করে? চোখের ছানির ছড়াইতে। চোখের ছানি মানে কি বলতো? চোখের যে লেন্সটা থাকে ওটা ঘোলা হয়ে যাওয়া, ঘোলা হইলে ওর উপর যদি ট্রিপসিন ঢেলে দেওয়া হয় তাহলে ওই চোখের ছানিটা অপারেশন। এটা কিন্তু তুমি আমি দিতে পারবো না, এত সহজ না, এটা অবশ্যই চোখের ডাক্তার মানে আমরা ডাক্তাররা পারবো, তোমরা পারবা না, ঠিক আছে? তাহলে ট্রিপসিন কি? অবশ্যই চোখের ভিতরে যদি ছানি হয় ট্রিপসিন ডাক্তাররা বিশিষ্ট মানে বিভিন্ন প্রসিডিউরে দিয়ে চোখের ছানিটা দূর করে। এবারে দেখো, আমরা তোমাদের সব থেকে প্রিয় সাবজেক্ট বলো কেমিস্ট্রি সেকেন্ড পেপার, তোমাদের সব থেকে প্রিয় সাবজেক্ট এবং সব থেকে প্রিয় চ্যাপ্টার হচ্ছে জৈব যৌগ। ওর ভিতর ইথানল উৎপাদন পড়ছিলাম, মনে আছে? চিটাগুড় থেকে ইথানল উৎপাদন। ইথানল মানে কি? ইথাইল অ্যালকোহল। তো ইথাইল অ্যালকোহল উৎপাদনের জন্য আমরা দেখছিলাম গ্লুকোজকে ফার্মেন্টেশন করতে হয়। কাকে? গ্লুকোজকে ফার্মেন্টেশন করে। কাকে? গ্লুকোজকে ফার্মেন্টেশন করে। গ্লুকোজকে ফার্মেন্টেশন করতে একটা এনজাইম ব্যবহৃত হয় যেটা ইস্ট থেকে বের হয়, ওটার নাম কি ছিল মনে আছে? জাইমেজ এনজাইম। তাহলে জাইমেজ এনজাইম কি? ইথানল বা ইথাইল অ্যালকোহল তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। আর অন্য যেগুলো আছে ওগুলো তোমরা দেখলেই বুঝবা, আমি বেশি টাইম ওয়েস্ট ওগুলো নিয়ে করতে চাচ্ছি না, ঠিক আছে? তাহলে ইথানল তৈরিতে আমরা ইস্ট থেকে নিঃসৃত জাইমেজ এনজাইম ইথানল তৈরিতে ব্যবহৃত হয়। যে কয়টা ইম্পর্টেন্ট ওই কয়টা আলোচনা করলাম, আর অন্যগুলো পড়লেই বুঝবা, এগুলো তো মুখস্থ, এগুলো বোঝানোর কিছু। এবারে পোল কোশ্চেন 5 ভাইয়া, অলরেডি উৎসেচক মানে কি বলো? এনজাইম। উৎসেচক মানে কি? এনজাইম, তাই না? অলরেডি বলে ফেলছি, তাহলে কি বলো তোমরা? এটা কোশ্চেন করো, 30 সেকেন্ডের ভিতরে আনসার দাও। বারবার বলতে বলতে আমার গলা শুকিয়ে গেছে। এনজাইম কি দিয়ে গঠিত বা উৎসেচক কি দিয়ে গঠিত? গলা অলরেডি ভাঙা ভাঙা করতেছে। অভ্র, পোলের মধ্যে হ্যাঁ আমি একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ অভ্র, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, বলো। হ্যাঁ, মানে কোনো একটা আইডি নাম দেখা যাচ্ছে না। কিউ এন্ড এ তে আমি মানে সব ক্লিয়ার করলাম অ্যান্সার দিয়ে, মানে মুহূর্তের মধ্যেই সে হচ্ছে প্রায় 35টা কোশ্চেন ক্রিয়েট করছে এবং সবগুলা দেখি ব্ল্যাঙ্ক, কিছুই নাই। তো এই আচ্ছা কিউ এন্ড এ তে এরকম তোমরা কাইন্ডলি করো না, বুঝতে পারছো? আর কিউ এন্ড এ তে তোমাদের বারবার বলা হচ্ছে যে তোমরা এই রিলেটেড কোশ্চেন করো না, হ্যাঁ, বাট তোমরা হচ্ছে ই রিলেটেড কোশ্চেন করেই যাচ্ছ। আমার এই হইছে, হ্যাঁ আমার ওই হচ্ছে, ভাইয়া প্লিজ এগুলা করো না, এগুলা চ্যাট বক্সে, হ্যাঁ, বা তোমার হচ্ছে ক্লাস কখন, কবে কবে বায়োলজি, কবে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন মানে ক্লাস, কবে তোমার ভার্সিটি অ্যাডমিশন ক্লাস, এটা একটু কাইন্ডলি তুমি চ্যাট বক্সে জানাও বা অন্যভাবে জেনে নাও। হ্যাঁ, কিউ এন্ড এ তে শুধু টপিকস এর কোশ্চেন করো, তোমরা ঠিক আছে? কিউ এন্ড এ বক্সে ভাইয়ারা প্লিজ মানে কাইন্ডলি শুধু কোশ্চেন টপিক আমি রিলেটেড দেখছি বাট কোশ্চেন করো, এরকম কারণ দেখি আজকে নাই আজকের কোশ্চেন মতো, অনেক বড়। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? দুষ্টামি ফাইজলামি করার অনেকটা, তোমরা ছোট ক্লাসগুলোতে ফাইজলামি করো, কোনো আপত্তি নাই, বাট এত বড় ক্লাসে একটু দুষ্টামি কম করো, ঠিক আছে? আর আদনান ভাইকে প্লিজ সাপোর্ট করো, ভাইয়েরা তোমাদের কোশ্চেন দিতে দিতে দেখো একা আছে কিন্তু আজকে কিউ এন্ড এ বক্স, তাই না? তাই আদনান ভাইকে কিন্তু আমাদের কোঅপারেট করতে হবে। তাই আশা করি এখন থেকে আদনান ভাইকে তোমরা কোঅপারেট করবা, ঠিক আছে আদনান? হ্যাঁ Okay. তাহলে ভেরি গুড, তোমরা 91% সঠিক আনসার দিছো। উৎসেচক বা এনজাইমের উপাদান হচ্ছে প্রোটিন, ঠিক আছে? এবারে আমরা পড়বো হচ্ছে লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, ঠিক আছে? কি পড়বো বলতো? লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। লিপিড বা স্নেহ জাতীয় কেন বলে? কেন স্নেহ জাতীয় পদার্থ? লিপিড জাতীয় পদার্থ বলতে দেখো তো এখানে কি কি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে তেল দেখা যাচ্ছে,
এখানে চর্বি দেখা যাচ্ছে না, বাট চর্বি, এই যে মাংসের চর্বি দেখা যাচ্ছে। তেল চর্বি হচ্ছে লিপিড। এখন কেন এদেরকে স্নেহ বলে? এই বাচ্চাদের গালে যদি চর্বি জমা থাকে, ওটার স্নেহ করতে মন চায় না? যায় কি করো, ইচ্ছা মতো গাল লিডারে মা খাইয়া চিমটি দিয়ে দিয়ে আসো, আর ও মনে মনে তোমার কিন্তু গালি মারে, জানো? ওই বাচ্চাটা তোমার মনে মনে গালি মারে। তাহলে বাচ্চাদের গালের নিচে স্নেহ জাতীয় পদার্থ থাকায় ওদেরকে কি বলবো, এগুলোকে স্নেহ জাতীয় পদার্থ। তাই চর্বি একটা স্নেহ জাতীয় পদার্থ। অনুরূপ ভাবে আমরা বলতে পারি তেল দিয়েও কিন্তু স্নেহ করা হয়। কিভাবে? ছোটবেলা তেলের অ্যাড দেখছো? মা কি সুন্দর বাচ্চাদের বা মেয়েকে বা ছেলের মাথায় সুন্দর তেল ডইলা দেয়। হ্যাঁ, তেল মানে হচ্ছে কি বলে, ম্যাসাজ করে দেয়। আচ্ছা, ডইলা দেয় বলতে শুনতে একটু উইয়ার্ড লাগতে পারে, ম্যাসাজ করে, তাই না? মাসাজ করে, ওকে। তাহলে এগুলো কি স্নেহর ফল? তাহলে স্নেহ জাতীয় পদার্থগুলো দিয়ে তুমি স্নেহ করতে পারবা। তাহলে কি কি পাইলাম বলতো? সরল যে স্নেহ জাতীয় পদার্থ বা সরল যে লিপিড গুলো, ঠিক আছে, সরল লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, আমরা তেল পাইলাম, চর্বি পাইলাম, ঠিক আছে। আর একটা জিনিস পাই, মোম, ঠিক আছে। মোমও কিন্তু একটা লিপিড, এটা মনে রাখবা। তাহলে আমরা অ্যাজ এ হোল লিপিডের বৈশিষ্ট্য আমরা শুরু করি। লিপিডের ভিতর দেখো, লিপিডের তেমন কোনো বর্ণ নাই, না নাই। এই গন্ধহীন কথাটা মনে রাখবা না, কারণ আমরা আজকে লিপিডের ভিতর প্রচুর গন্ধযুক্ত লিপিড পাবো। লিপিড গন্ধ নেই, এটা ভুয়া কথা। সরিষার তেলে গন্ধ আছে না? নারকেল তেলে গন্ধ আছে না? তারপরে তোমাদের কুমারিকা হেয়ার অয়েলে গন্ধ আছে না? দুনিয়ার গন্ধ, আমি তো থাকতেই পারি না কুমারিকা হেয়ার অয়েলের গন্ধে। মানে ওটা কেমন একটা হেয়ার অয়েল। তারপরে ডাবর আমলা, আরো কি কি আছে না? দাঁড়াও, আরেকটা যেন কি আছে, হ্যাঁ ডাবর আমলা, হ্যাঁ আরো যেন কি কি আছে হাবি জাবি। তো ওগুলো কি সব গন্ধযুক্ত হেয়ার অয়েল? তো অয়েলে তো গন্ধ থাকবেই। এটা পুরো ভুয়া একটা কথা যে লিপিডে গন্ধ নাই। যাই হোক, আর্দ্র বিশ্লেষণে ফ্যাটি, আর সরিষার তেলে দুনিয়ার গন্ধ, তাই না? আর্দ্র বিশ্লেষণে এরা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হয়, এটা ইম্পর্টেন্ট। ফ্যাটি অ্যাসিড মানে কি ভাইয়া, এটা একটু মনে থাকতে হবে। এই রাসায়নিক জিনিসগুলো আসে, ফ্যাটি অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক মূলক থাকবে। এবং আমাদের কোশ্চেন হচ্ছে গ্লিসারল কি ভাইয়া, তাই না? গ্লিসারল ইজ নাথিং বাট অ্যালকোহল। কি গ্লিসারল? কি হচ্ছে এক ধরনের অ্যালকোহল। গ্লিসারল কি? অ্যালকোহল, যেটার ভিতরে আমরা তিনটা অ্যালকোহলীয় মূলক পাবো। কয়টা অ্যালকোহলীয় মূলক পাবো ভাইয়া? তিনটা অ্যালকোহলীয় মূলক পাবো। এই কোশ্চেন কিন্তু ভাইয়া অনেকবার আসে যে স্নেহ পদার্থে কয়টা অ্যালকোহলীয় মূলক, স্নেহ জাতীয় পদার্থ ভাঙলে কয়টা অ্যালকোহলীয় মূলক পাওয়া যায়। এটা কিন্তু বলতে হবে যে তিনটে অ্যালকোহলীয় মূলক, বা স্নেহ জাতীয় পদার্থ ভাঙলে আমরা যে গ্লিসারল পাই, ওটার ভিতর কয়টা অ্যালকোহল মূলক থাকে? কয়টা থাকে? তিনটে অ্যালকোহল মূলক থাকে। তাহলে গ্লিসারল কি বলতো? একটা অ্যালকোহল, যেটার ভিতরে কয়টা অ্যালকোহল মূলক থাকে বলতো? তিনটে অ্যালকোহল মূলক থাকে। তাহলে বলতো লিপিডে আমরা কি কি পাই? আমরা অ্যালকোহল মূলক পাইতে পারি, আমরা কার্বক্সিলিক মূলক পাইতে পারি, এবং অবশ্যই কয়টা অ্যালকোহল মূলক পাবো বলো? তিনটা অ্যালকোহল মূলক। এটা কিন্তু পরীক্ষায় আসে। শুনো, কম্পিটিটিভ এক্সামের টিকা কিন্তু এত সহজ না যে আমি গদবাধা। বায়োলজি কিন্তু মুখস্থর জিনিস না, তোমরা ভাবো বায়োলজি মুখস্থর জিনিস। বায়োলজি ভাই বোঝার জিনিস। বায়োলজি যদি তুমি বুঝে পড়তে পারো, সব ভার্সিটি গুলো ফার্স্টের দিকের সাবজেক্ট গুলো চান্স পাবা। যারা মনে করো যে সিএসসি পায় না, বায়োকেমিস্ট্রি পায় না, ফার্মেসি পায় না, কেন পায় না জানো? এই বায়োলজিতে কম পায়। আর এগুলোতে যারা বেশি পায় তারাই কিন্তু আগাই থাকে। কারণ ফিজিক্স ম্যাথ, যারা ভার্সিটির প্রিপারেশন নাও, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন পাও, তোরা তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তো এমনিই পারো ভাইয়া। তাহলে বায়োলজিটা কিন্তু তোমাকে ডিফার করে যে তুমি সাবজেক্ট ভালো পাবা না কম পাবা। যে বায়োলজি ভালো পারবা সে পাবা বায়োকেমিস্ট্রি, আর যে বায়োলজি কম পাবা সে পাবা বোটানি। ঠিক আছে, দুইটাই ভালো সাবজেক্ট, বাট পড়বা, সমস্যা কি? এবারে আসো, দুইটাই কিন্তু ভালো সাবজেক্ট, ওকে। যাই হোক, তাহলে কি কি পাই আমরা? লিপিড ভাঙলে আমরা একটা ফ্যাটি অ্যাসিড পাই, কার্বক্সিলিক মূলক পাই, এবং অ্যালকোহল মূলক পাই। এবং যে অ্যালকোহলটা পাই ওটার নাম কি? গ্লিসারল। ওটাতে কয়টা অ্যালকোহলীয় মূলক থাকে? তিনটে অ্যালকোহল মূলক থাকে। এই লাইনগুলো তোমরা সবাই জানো। এরা পানির চেয়ে হালকা। পানির উপর যদি তেল ফেলাই দাও ওটা ভাসতে থাকবে, তাই না? এরা কিন্তু পানিতে মিশে না, পানিতে অদ্রবণীয়, জীবনেও পানির সাথে মিশাইতে পারবে না। তো লিপিডের বৈশিষ্ট্য বড় দাগে এইটা। এবার আসো লিপিডের শ্রেণী বিভাগ। ভাইয়া আমি ইন ডিটেলস পড়াবো, এর আগে লিপিডের শ্রেণী বিভাগের উদাহরণগুলো আমরা একটু এখন মুখস্থ করে ফেলি। সরল লিপিড। সরল লিপিড কি? যে লিপিডের ভিতরে লিপিড ছাড়া আর কিছু নাই। আর উদাহরণ মুখস্থ রাখার জন্য, সরল লিপিড হচ্ছে সেই সমস্ত লিপিড যেগুলো হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে সরল ভাবে পাই। যেমন চর্বি, চর্বি পাও না? একটা মাছ, একটা খাসির মাংস, একটা গরুর মাংস কামড় দিলেই তো চর্বি পাওয়া যায়। তেল দৈনন্দিন পাও না? মোম দৈনন্দিন জীবনে কিন্তু খুব দরকার। তাহলে সরল লিপিড কি দেখো তো? যেগুলো দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে সরল ভাবে আমরা পাই। চর্বি, তেল, মোম। আসলে এদের ভিতরে কি শুধুমাত্র লিপিড থাকে, কোনো অলিপিডীয় জিনিস থাকে না, যেমন প্রোটিন টোটিন থাকে না। বাট উদাহরণটা যেহেতু মেইনলি পরীক্ষায় আসে, এটা মনে রাখার টেকনিক হচ্ছে
সরল লিপিড সরল ভাবে, হ্যাঁ, দৈনন্দিন জীবনে আমরা যা পাই ওগুলো হচ্ছে সরল লিপিড, চর্বি, তেল, মোম। আর যৌগিক লিপিড কি দেখো, লিপিড বাদে অলিপিডীয় অংশ থাকবে, সেটা হতে পারে ফসফেট, সেটা হতে পারে গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি লিপিড না কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেট। লিপিডের সাথে গ্লাইকোজেন থাকলে এটা হচ্ছে তোমার যৌগিক লিপিড। আর সালফার, লিপিড বাদে যদি অন্য কোনো পদার্থ থাকে, সালফার থাকলো, গ্লাইকোজেন থাকলে গ্লাইকোলিপিড, ফসফেট থাকলে ফসফোলিপিড। উদ্ভূত লিপিড, উদ্ভূত লিপিড মনে রাখবো, উদ্ভূত মানে হচ্ছে নিউ, নিউ লিপিড। এটা ইন ডিটেইলস পড়াবো, আগে উদ্ভূত লিপিডের তিনটে উদাহরণ বাচ্চাদের মতো মুখস্থ করো। স্টেরয়েড, টারপিনস, রাবার। উদ্ভূত লিপিডের উদাহরণ কি বলো? স্টেরয়েড, টারপিনস, রাবার। এটা মনে রাখার উপায় হচ্ছে উড স্টে করে রাবারের উপর। কি বলো? উড স্টে করে রাবারের উপর। তাহলে উদ্ভূত লিপিড থেকে বারবার কোশ্চেন আসে, কি আমি বললাম? উড স্টে করে রাবারের উপর। কিসে? রাবারের উপর। এটা কিভাবে মনে রাখবো বলতো? টেকনিকটা খুব মজার না? উট স্টে করে রাবারের উপর। আবার বলতেছি, উট স্টে করে রাবারের উপর। উটে কি হবে? উতে কি দেখো তো? উদ্ভূত লিপিড। উতে কি? উদ্ভূত লিপিড। স্টে করে, স্টেতে কি বলতো? স্টেরয়েড। ঠিক আছে? আর উটের টতে কি বলতো? টারপিনস। উতে হচ্ছে উদ্ভূত, আর টতে কি? টারপিনস। আর রাবারের উপরে কি? রাবার। তাহলে উট স্টে করে রাবারের উপর। তাহলে উটে কি? উতে হচ্ছে উদ্ভূত লিপিড, টতে কি? টারপিনস, স্টেতে কি? স্টেরয়েডস, রাবারে কি? রাবার। মনে থাকবে? আর সরল লিপিডের উদাহরণ মনে রাখার উপায় কি? সরল ভাবে আমরা প্রতিদিন যে লিপিড গুলো পাই, চর্বি খাই, তেল মাথায় দেই, আরো কত কিছু করো তোমরা, ঠিক আছে, তাই না? আর মোম, মোম দিয়ে কি করি? মোম দিয়ে তো কাজ করি, তাই না? প্রতিদিন আলো জ্বালাইতে ইউজ করি। ওকে, এবার হচ্ছে সরল লিপিড। ঠিক আছে, সরল লিপিড খুবই ইম্পর্টেন্ট। সরল লিপিড আমি ভাইয়া কি বলছি বলতো? চর্বি, তেল, মোম, এই তিনটা বলছি না সরল ভাবে পাওয়া যায়, এদের ভিতরে লিপিড ছাড়া আর কিছু পাওয়া যায় না। এই চর্বি আর তেলকে একসাথে বলে হচ্ছে স্নেহদ্রব্য। চর্বি আর তেলকে কি বলি আমরা একসাথে? স্নেহদ্রব্য। এটা মনে রাখবা। তাহলে চর্বি আর তেলকে আমি কিন্তু স্নেহের সময় চর্বির কথা বলছি, বাচ্চাদের গালে চর্বি থাকলে, আর তেল মাথায় মাইখা মায়েরা মেয়েদের বা ছেলেদের স্নেহ করে। স্নেহ দ্রব্য দ্রব্য কি? শুধু চর্বি আর তেল। আর মোম হচ্ছে আর একটা সরল লিপিড। ঠিক আছে, তাহলে সরল লিপিডের উদাহরণ কি আমরা পাইলাম? এজ এ কি সরল ভাবে আমরা কি কি পাই বলতো? চর্বি পাই, তেল পাই, আর মোম পাই। চর্বি, তেল আর মোম পাই, এই তিনটা হচ্ছে সরল লিপিড। ঠিক আছে, এবারে আসি আমরা যৌগিক লিপিড বা উদ্ভূত লিপিড। যৌগিক লিপিড কি বলছিলাম? যে লিপিডে লিপিড থাকবে আর হচ্ছে সাথে একটা অলিপিডীয় পদার্থ থাকবে। অলিপিডীয় পদার্থ, অলিপিডীয় পদার্থ সেটা কি কি থাকতে পারে? সেটা থাকতে পারে ফসফেট থাকতে পারে, সেটা থাকতে পারে গ্লাইকোজেন থাকতে পারে। এই গ্লাইকোজেন কি লিপিড? না। গ্লাইকোজেন কি বলো? কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড, তাই না? আর একটা কি থাকতে পারে বলো তো? প্রোটিন থাকতে পারে। তাহলে অলিপিডীয় উপাদান যদি লিপিডের সাথে ফসফেট, গ্লাইকোজেন বা প্রোটিন যুক্ত হয়, তাহলে ওগুলোকে বলবো হচ্ছে যৌগিক লিপিড। তাহলে ফসফোলিপিড, দেখো ফসফোলিপিডে লিপিডের সাথে কি যুক্ত থাকতেছে? ফসফেট যুক্ত থাকতেছে। উদাহরণ কি? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিতে আমরা পাইছিলাম না, এই কোষ ঝিল্লির উপাদান ফসফোলিপিড বাইলেয়ার। আবার রাখতেছি, এগুলো কি ফসফোলিপিড না? লিপিড না, ফসফোলিপিড বাইলেয়ার, কোষ ঝিল্লিতে এটা ইউজ করা হয়। উদাহরণ লেসিথিন, সেফালিন। গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড সাধারণত ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে পাওয়া যায়। এবারে আসো সব থেকে ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট হচ্ছে লিপোপ্রোটিন। ছোটবেলা থেকে লিপোপ্রোটিনের সাথে আমরা জড়িত। উদ্ভিদের কোষে যত কোষীয় অঙ্গাণু আছে ম্যাক্সিমামের আবরণে আমরা দেখছি লিপোপ্রোটিন ছিল, মনে আছে? মাইটোকন্ড্রিয়ার আবরণে লিপোপ্রোটিন ছিল, নিউক্লিয়াসের আবরণে লিপোপ্রোটিন ছিল, প্লাস্টিডের আবরণেও পাইছি, রাইবোজোমের আবরণে পাইছি। তার মানে এমন কোনো আবরণ নাই কোষীয় অঙ্গাণুর, মাইটোকন্ড্রিয়া হোক, নিউক্লিয়াস হোক, প্লাস্টিড হোক, রাইবোজোম, যে লিপোপ্রোটিন পাই নাই। তাহলে লিপিডের কাজও কিন্তু আমাদের হয়ে গেল, আমরা লাস্টে আবার পড়বো। এবারে আসো উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিডের কবিতাটা মনে আছে? উদ্ভূত লিপিডের কবিতা মনে আছে? কার কার মনে আছে উদ্ভূত লিপিডের কবিতা? শেষে একটু হ্যান্ড রেজ করো। উদ্ভূত লিপিডের কবিতা যার যার মনে আছে তারা তারা একটু হ্যান্ড রেজ করো। বাহ, খুব সুন্দর, তো অনেকেই মনে রাখতে পারছো। আচ্ছা, আর লাগবে না, মোটামুটি অনেকেই হ্যান্ড রেজ করছো। কত? 300-র উপরে, আর দরকার নাই। কি বলছিলাম? উট স্টে করে, উফ, উট স্টে করে রাবারের উপর, বা উট রাবারের উপর স্টে করে। উট স্টে করে কিসের উপর বলেন? রাবারের উপর। উটে কি? উদ্ভূত লিপিড। টতে কি? টারপিনস। এস্টেতে কি? স্টেরয়েড। রাবারে কি? রাবার। এগুলো হচ্ছে উদ্ভূত লিপিডের উদাহরণ। তাহলে উদ্ভূত লিপিডের প্রথম উদাহরণ কি দেখো তো? উট স্টে করে। উটের স্টে করে, স্টেতে কি দেখো? স্টেরয়েড। স্টেরয়েড থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই সংখ্যাটা 27 থেকে। এখন আর কেউ হ্যান্ড রেজ করো না, হ্যান্ড রেজ বন্ধ করো,
সবাই হ্যান্ড রেজটা একটু কাইন্ডলি বন্ধ করেন আপনারা, নইলে আমার ক্লাস নিতে সমস্যা হচ্ছে, ঠিক আছে? তাহলে উদ্ভূত লিপিড কি দেখো তো, ফার্স্টে বললাম উট স্টে করে, স্টেতে কি দেখলাম আমরা দেখো তো 27 থেকে 29টা কার্বন বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগ। আইসোপ্রিনয়েড যৌগ তোমরা কি দেখার জন্য পাগল বানায় ফেলাও, এই যে দেখো এইটা একটা আইসোপ্রিনয়েড যৌগ, এটার আণবিক সংকেত হচ্ছে C5H8। এগুলো কোনো লাগবে না, কোনো কামে এটা লাগবে না, জাস্ট মনে রাখো পরীক্ষায় আসে কি কয়টা আইসোপ্রিনয়েড যৌগ দিয়ে এটা গঠিত বলতো, 27 থেকে 29টা আইসোপ্রিনয়েড যৌগ দিয়ে কি গঠিত, স্টেরয়েড গঠিত। তাহলে আমরা বাকি দুইটা পড়ে আসছি, উট এস্টে করে স্টেরয়েড পাইলাম, বাকি কি ছিল, টতে ছিল টারপিন আর রতে ছিল হচ্ছে রাবার। তাহলে ওই দুইটার কয়টা দিয়ে তৈরি করে একটু দেখে আসি। টারপিনস কয়টা দেখো তো, 10 থেকে 40টা আইসোপ্রিনয়েড যৌগ দিয়ে তৈরি হয়, কয়টা, 10 থেকে 40টা, ঠিক আছে? আর রাবারে কয়টা ছিল দেখো তো, 3000 থেকে 6000টা আইসোপ্রিনয়েড যৌগ দিয়ে গঠিত হয়, এইটাই পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে এগুলো যদি আমি একটু এক দাগে লিখে দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হয় না? তাহলে স্টেরয়েডে কয়টা ছিল ভাইজানেরা বলেন তো, 27 থেকে 29টা। তোমরাও কিন্তু খাতায় এভাবে লিখে নিবা, নইলে পরীক্ষার আগের দিন বইয়ের ভিতর থেকে ওভাবে মনে থাকে না, ঠিক আছে? স্টেরয়েড টারপিনসে কয়টা ছিল বলতো, 10 থেকে 40টা আইসোপ্রিনয়েড যৌগ, ঠিক আছে? আর রাবারে কয়টা ছিল, রাবারে ছিল হচ্ছে 3000 থেকে 6000টা। একসাথে এভাবে লিখে রাখবা, ঠিক আছে? এইগুলো হচ্ছে টেকনিক পরীক্ষায় ভালো করার, মনে রাখার। এবার আসো তাহলে আমরা স্টেরয়েডে চলে যাই, ঠিক আছে? স্টেরয়েডের উদাহরণ পড়তে হবে, যে সমস্ত পদার্থের নামের শেষে স্টেরল কথাগুলো পাবা এগুলোই হচ্ছে স্টেরয়েডের উদাহরণ। তাহলে কি কি আছে দেখো তো, কোলেস্টেরল, স্টিগমাস্টেরল, আর্গেস্টেরল, সিস্টোস্টেরল, ঠিক আছে? এগুলো কোথায় কোথায় থাকে, চুপড়ি আলুতে থাকে। আমি বলছিলাম গোল আলুতে কি থাকে বলতো, স্টার্চ থাকে, কিন্তু চুপড়ি আলুতে থাকে হচ্ছে স্টেরয়েড, ঠিক আছে? চুপড়ি আলুতে কি থাকে, স্টেরয়েড। চুপড়ি আলু মানে হচ্ছে গাছ আলু, তোমাদের আব্বু আম্মুরে জিজ্ঞেস করো, তারা চিনতে পারে, আমি চিনি না। আমি এক জায়গায় সার্চ করছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, আমি পাইছি যে চুপড়ি আলুর আরেকটা নাম হচ্ছে গাছ আলু। আমরা জানি আলু, গোল আলু মাটির নিচে হয়, আর এই চুপড়ি আলুটা হচ্ছে মাটির উপরে হয়। মিষ্টি আলু না কিন্তু ভাইয়া, মিষ্টি আলুতে আবার কি থাকে, সুক্রোজ থাকে, চিনি থাকে। মনে রাখবা, গোল আলুতে থাকে স্টার্চ, মিষ্টি আলুতে থাকে চিনি, আর চুপড়ি আলুতে থাকে এই যে কোলেস্টেরল থাকে, ঠিক আছে, বা স্টেরয়েড থাকে। তাহলে আমরা স্টেরয়েডের ভিতর কোলেস্টেরলটা একটু পড়বো। কোলেস্টেরল জানি শরীরের জন্য খুব খারাপ, এরা যদি শরীরে বেশি থাকে কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়, কি বাড়ায়, হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এটা আমরা জানি, হার্টের রোগটার নাম করোনারি থ্রম্বোসিস, এবং এটা হার্টে তোমাদের ডিটেইলস পড়া হবে। এবারে দেখো কোলেস্টেরল দুই প্রকার, একটা হাই ডেনসিটি লিপোপ্রোটিন আর একটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল। হাই ডেনসিটি লিপোপ্রোটিন আমি লিখে দেই তাহলে তোমরা ক্লিয়ার হবে। হাই ডেনসিটি লিপোপ্রোটিন হচ্ছে গুড ফর হেলথ, কি বলো, গুড ফর হেলথ। আর লো ডেনসিটি লিপোপ্রোটিনটা হচ্ছে ব্যাড, খালি ব্যাড না, ফ্যাটাল, খুবই খারাপ, ফ্যাটাল ফর হেলথ। তাহলে বলো তো যেটা গুড ফর হেলথ ওইটা শরীরে বেশি থাকা যাবে না কম, বেশি থাকা যাবে। তাহলে দেখছো এটা গ্রেটার দেন দেওয়া। তাহলে হাই ডেনসিটি লিপোপ্রোটিন এটা গুড, এটা কি শরীরে বেশি থাকতে পারে, কত, 40 মিলিগ্রাম পার ডেসিলিটারে বেশি থাকতে পারে। আর লো ডেনসিটি লিপোপ্রোটিন যেটা, এটা হচ্ছে খারাপ, আমি লিখছি ব্যাড বা ফ্যাটাল ফর হেলথ। এটা কি থাকতে হবে, অবশ্যই শরীরে কম থাকতে হবে। কত থেকে কম থাকতে হবে, 100 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে কম থাকতে হবে। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে? তাহলে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এবং একটা মজার জিনিস, মেয়েরা শুনলে খুশি হবা, স্ত্রী লোকদের হার্ট অ্যাটাক কম হয় জানো? কারণ কি বলতো, ওদের শরীরে এইচডিএল বেশি থাকে, কি থাকে, এইচডিএল ভালোটা বেশি থাকে। তাই দেখো দুনিয়ায় যত মানুষ মরতে শুনছো, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা ছেলেদের মরতে শুনি হার্ট অ্যাটাক হইয়া, মেয়েদের কিন্তু মরতে কম শুনি, ঠিক আছে? কারণ ছেলেদের এলডিএল বেশি থাকে, মেয়েদের হচ্ছে এইচডিএলটা বেশি থাকে। এবং কিছু কিছু ছেলেদের এইচডিএল বেশি থাকতে পারে, বাট মেয়েদের হচ্ছে তুলনামূলক এইচডিএল বেশি থাকে। সবার যে এলডিএল থাকে তা কিন্তু না, ঠিক আছে? এলডিএল সাধারণত কম থাকে ছেলে মেয়ে উভয়েরই, বাট ওটা যদি বেশি হয়ে যায় খারাপ। আর এইচডিএল যত বেশি হোক কোনো সমস্যা নাই। যাই হোক, তাহলে উদ্ভূত লিপিডের আমাদের স্টেরয়েড পড়া হয়ে গেল। এখন আমরা পড়বো হচ্ছে টারপিনস। কি পড়বো ভাইয়া, টারপিনস। এই টারপিনস এর গন্ধ পাইছো তোমরা? টারপিনস এর গন্ধ তোমরা কখনো বার্নিশ করতে দেখছো কাঠ বা তখন দেখবে একটা সুগন্ধ পাওয়া যায়। হ্যাঁ, অনেকেই হ্যান্ড তুলছো, মানে অনেকেই পাইছো একটা গন্ধটা অনেকে ভাল লাগে, খারাপ লাগে, যাই হোক, গন্ধযুক্ত কিছু তৈরি করতে আমরা টারপিন ব্যবহার করব। এবং টারপিন কোথায় কোথায় পাওয়া যায় দেখো তো, তুলসী আর পুদিনা পাতায়। এই তুলসী আর পুদিনা পাতায়ও কিন্তু একটা ঝাঁঝালো সুগন্ধ থাকে। তাহলে গন্ধযুক্ত যত জিনিস আছে ওগুলো ব্যবহার করতে যে উদ্ভূত লিপিডটা ব্যবহার করবো ওটার নাম কি, টারপিনস। তাহলে টারপিনস কি বলো, সুগন্ধি তৈরিতে ব্যবহৃত করব। কি করতে, সুগন্ধি তৈরিতে ব্যবহৃত করব, ব্যবহার হবে। এটা এমসিকিউ ভার্সিটিতে বারবার আসছে। এবারে আসো রাবার। রাবারও কি একটা উদ্ভূত লিপিড, পড়ছিলাম
উট স্টে করে রাবারের উপর। উটের কি, উতে ছিল হচ্ছে কি উদ্ভূত লিপিড, টতে ছিল টারপিনস, স্টেতে ছিল স্টেরয়েড, আর রাবারে কি, রাবার। রাবারে বলছি 3000 থেকে 6000টা আইসোপ্রিন যৌগ বলে দিছি। আর দেখো রাবার কি একটু ইলাস্টিক না, ইলাস্টিক টানলে বড় হয়, তাহলে রাবারকে পাওয়া যায় ওটার বৈজ্ঞানিক নামটা থাকে, বৈজ্ঞানিক নামটা আসে, ঠিক আছে। ওই বৈজ্ঞানিক নামে যে বৈজ্ঞানিক নামগুলো 4টা অপশন দিয়ে দিবে, যদি দেখবা যেটার ভিতরে ইলাস্টিক কথাটা আছে ওইটা কি, রাবার, ওটা রাবার থেকে পাওয়া যায়, তাই না। ওই উদ্ভিদটা থেকে রাবার পাওয়া যায়। ইলাস্টিক কথাটা, রাবার যেহেতু টানলে বড় হয়, তাহলে ফিকাস ইলাস্টিক, এটাই হচ্ছে রাবারের উদ্ভিদের বৈজ্ঞানিক নাম। আর রাবার কি টায়ার তৈরিতে, সাইকেলের টায়ার তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর সুগন্ধি তৈরিতে কোনটা ব্যবহার হয়, টারপিন বা টারপিনয়েডস। ওকে, এবারে আসো এটা লাস্টে পড়াবো, দুইটা পোল নিয়ে নেই তোমাকে, ঠিক আছে। নিচের কোনটি উদ্ভিদের সুবাস সৃষ্টি করে, দেখি তো পারো নাকি। অনেক ইজি করে তোমাদের বলা হয়েছে এই চ্যাপ্টারটা, এর থেকে ইজি আমি পারি না ভাই। তারপরেও যদি তোমরা না পারো, এটা আশা করি সবাই পারবা। নিচের কোনটা সুবাস সৃষ্টি করে, নিচের কোনটা সুগন্ধ সৃষ্টি করে, দেখি তাড়াতাড়ি 30 সেকেন্ডে আনসার দাও। এতক্ষণ লাগে, তাড়াতাড়ি, আর একটা পোল আছে তো, তাড়াতাড়ি। ওকে, ভেরি গুড, 95% সঠিক আনসার দিছো। আমি বলছিলাম টারপিন, এটা হচ্ছে সুগন্ধ তুলসী বা পুদিনা থেকে পাওয়া যায়, এরা হচ্ছে পারফিউম তৈরিতে কাজ করে। এবারে আসো আরেকটা পোল আছে, আরেকটা পোল আমরা নেই। সরল লিপিডের উদাহরণ নয় কোনটা, সরল লিপিড কিন্তু আমি বলে দিছি দৈনন্দিন জীবনে যা যা পাই ওগুলো সরল লিপিড। আর উদ্ভূত লিপিড বলে দিছি, যৌগিক লিপিড বলে দিছি, এরপরও যদি ভুল করো কিছু করার নাই। সরল লিপিডের উদাহরণ 9 চাইছে, কিন্তু এই 9 কথাটা দেখে উত্তর দিবা। কোশ্চেন ভালো মতো পড়তে হবে, ভার্সিটিতে কিন্তু এরকম 9 কোনটা, হ্যাঁ কোনটা, এগুলো তোমরা ঠিক মতো পড়ো না। এগুলো পড়ে, ঠিক আছে, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। ভেরি গুড, 91% সঠিক আনসার দিছো। আমি বলছি যে দৈনন্দিন জীবনে যেগুলো পাওয়া যায়, চর্বি, তেল আর মোম হচ্ছে গিয়ে সরল লিপিড, আর রাবার হচ্ছে উদ্ভূত লিপিড, একটু আগে পড়াইছি। তারপরও কোন 9%, ওরা কারা যে 9% সঠিক উত্তর দেয় নাই, ঠিক আছে, থাক, অসুবিধা নাই, ম্যাক্সিমাম উত্তর দিছো। আবারও মনের অন্তঃস্থল হতে দোয়া। এবারে আসো আর একটা স্লাইড, জীব দেহে লিপিডের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার মনে হয় না এখন খুব কঠিন হবে তোমাদের কাছে, ঠিক আছে। জীব দেহে লিপিডের ভূমিকা কি দেখো তো, অলরেডি পড়ে ফেলছি। টারপিন জাতীয় লিপিড কি উদ্ভিদে সুগন্ধি সৃষ্টি করে, পড়ে ফেলছি। ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, এরা কি কোষ ঝিল্লি, আর বিভিন্ন কোষ অঙ্গাণুর যে ঝিল্লি, তাই না, এই লিপিড দিয়ে গঠিত হয়, পড়ছি না তোমার ওই যে লিপোপ্রোটিন। তারপরে ফসফোলিপিড কি কোষ ঝিল্লির আবরণ তৈরি করে, ঠিক আছে। এবার আসো লিপিড দ্রবণীয় ভিটামিন। লিপিড দ্রবণীয় ভিটামিন হচ্ছে এডিই কে। কিছু কিছু ভিটামিন আছে লিপিডে দ্রবীভূত, কিছু কিছু আছে পানিতে দ্রবীভূত। তাহলে এই লিপিড, এই ভিটামিন গুলো এডিই কে কি, এডিই কে এগুলো দ্রবীভূত হইতে লিপিডের দরকার হয়, তাহলে শরীরে লিপিড থাকা লাগে, নইলে কিন্তু শরীরে যে এই ভিটামিন গুলো দ্রবীভূত হইতে পারবে না। তাহলে আমরা সাথে সাথে পানিতে দ্রবণীয় ভিটামিন গুলো তো পড়ে ফেলি। তাহলে ভিটামিন কয়টা, 6টা, এডিই কে 6টা, কি কি, এ বি সি ডি ই কে। এর ভিতরে লিপিড দ্রবণীয় ভিটামিন কয়টা, 4টা, এডি কে। তাহলে পানিতে দ্রবণীয় ভিটামিন কয়টা হবে, বাকি 2টা, বি আর সি। দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে, যদিও বা এই চ্যাপ্টারে না, বাট ফিউচারে তোমাদের পড়ানো হবে। এবারে আর একটা মজার লাস্ট টপিক বা লাস্ট কোশ্চেনটা একটু পড়াই। সেটা হচ্ছে লিপিড হচ্ছে তাপরোধক হিসেবে কাজ করে। কি করে লিপিড তাপরোধক হিসেবে কাজ করে, কিভাবে তাপরোধক হিসেবে কাজ করে, দেখো যাদের শরীরে চর্বি আছে ওরা কিন্তু ঠান্ডা কম পায়। এখন বলো তো ছেলেদের শরীরে বেশি চর্বি না মেয়েদের শরীরে বেশি চর্বি? শুনো, কম্পারেটিভলি ছেলেরা মোটা হইলেও ছেলেদের শরীরে মাংস বেশি থাকে, আর মেয়েদের শরীরে হচ্ছে চর্বির একটা হালকা স্তর থাকে। মেয়েদের শরীরে কি কি থাকে বলতো, চর্বির একটা হালকা স্তর থাকে। তার মানে কি, যেটা মেয়েদের শরীরে চর্বি কিন্তু তুলনামূলকভাবে বেশি ভাইয়া, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা কিভাবে জানবো, কিভাবে বুঝবো যে তাপরোধক হিসেবে কাজ করে? সব থেকে সুন্দর উদাহরণ, তোমরা হামকো হামিসে চুরালো গানটা দেখছো, দেখছো? ওটার ভিতরে কি থাকে দেখো তো, ঐশ্বরিয়ার গায়ে কি বডিতে হালকা চর্বির লেয়ার আছে, তাই সে পাতলা ফিনফিনে শাড়ি পরাও সুইজারল্যান্ডে 0°C তাপমাত্রা না, ওটা -ডিগ্রি, -4°C তাপমাত্রায় কি সুন্দর ডান্স করে, তাই না? ওর কোনো ঠান্ডাই লাগে না, কারণ কি ওর শরীরে হালকা চর্বির লেয়ার আছে। খেয়াল করে দেখো।
ঠিক আছে, তাহলে চর্বি কি করে? তাপ রোধক করে। আর রিসেন্ট গান কি বলতো? রিসেন্ট একটা গান, এটা তো অনেক পুরানো গান, ছোট গান। রিসেন্ট গান তোমরা দেখছো, গেরুয়া গানটা দেখছো না, রং দে তু মোহে গেরুয়া? এটা কোথায় হয়েছিল শুটিং বলতো? আইসল্যান্ডে, তাই না? একটা বিচে হয়েছিল, ব্ল্যাক বিচ, অনেক ঠান্ডা ওখানে। দেখছি না আমরা বরফের ভিতরে, কাজলের গায়ে কি হালকা চর্বি আছে না? এই জন্য কি ছোট ছোট পাতলা পাতলা ড্রেস পরেছিল। আর শাহরুখ খান কি সুটেড বুটেড সোয়েটার যা ছিল সব পরেছিল। তাহলে বুঝতে পারছো লিপিড কি করে? তাপরোধক হিসেবে কিন্তু কাজ করে। বারবার এটা পরীক্ষায় আসছে যে নিচের কোনটা তাপরোধ করে। ঠিক আছে, লিপিড, প্রোটিন, না কার্বোহাইড্রেট, না এনজাইম? উত্তর কি হবে? লিপিড। তাহলে এতটুকুই আমার ছিল। উদ্ভাসে যে ভাইয়া আছে, অমিত ভাইয়া, ওদের লাস্ট পোলটা দিয়ে দেন। এটা তোমাদের লাস্ট স্লাইড, এটা হচ্ছে তোমাদের সব থেকে ফেভারিট স্লাইড। তো সব থেকে ফেভারিট স্লাইডটা আমরা তোমাদের দিয়ে দিলাম। এখন হচ্ছে উদ্ভাসের যে ভাইয়া আছে, সে তোমাদেরকে একটা কথা বলবে। জি ভাইয়া, পোলটা আমি লঞ্চ করছি, তবে একটু অ্যানসার করে দিন। ওকে ভাইয়া, আপনারা কথা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। আদনান, কিছু কি বলার আছে? আমার তো বলার নাই, ওদের অনেক কিছু জানার আছে বুঝছো। ওরা জানতে চাচ্ছে তুমি এত এত তেলের স্মেল কিভাবে আসলে জানো। কি 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 এত 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 রকম তেলের স্মেল, শ্যাম্পুর স্মেল তুমি কিভাবে জানো? ও পার্লারের আচ্ছা, সেটা কিভাবে ব্যাপারটা জানি? আচ্ছা ঠিক আছে, সেটা কোনো না কোনো ভাবে তোমার জানছি, ঠিক আছে, কোনো না আমি কোনো ভাবে এটার ভাই। এখন বুঝছো এইগুলোর অ্যান্সার আমি কিভাবে দেবো বলো? আমিও তো জানি না তুমি কিভাবে জানো। ইনফ্যাক্ট তোমার সাথে এই ক্লাসে থাকলে না থাকলে আমিও জানতাম না তুমি এত কিছু জানো। আচ্ছা যাই যাই হোক হোক, আদনান, তো এই থ্যাংক ইউ। টাইপের কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি বেশি ছিল না, এমনি ভালো। মানে দু একজন অন্যরকম কোশ্চেন করলো, বাকিরা বলছে ভাইয়া প্যানিকড হয়েন না, ঠিক হয়ে যাবে। তো অলমোস্ট সবাই ভালো। তো ওকে ফাইন স্টুডেন্টস। আর যাই হচ্ছে হোক, ওরা হচ্ছে আজকের ক্লাসটাই হয়েছে কি, তোমার ক্লাসটাও এত ভালো হয়েছে লাস্ট ক্লাসটা। ওরা হচ্ছে টপিক রিলেটেড কোশ্চেন অনেক কম করছে, বুঝছো? এখনো মনে হয় ওরা টপিক এখনো রিলেটেড কোশ্চেন হ্যাঁ, কম করছে। তোমার ক্লাস তো বেশি। ও তোমার ডিস্ট্রিক্ট কোথায় জানতে চাইছে? ও আচ্ছা, আমার ডিস্ট্রিক্ট কথা, আমি আমার বাসা হচ্ছে শেওড়াপাড়া, ঢাকারই আমি। ওকে, আচ্ছা, তোমার কি একটা শব্দের মধ্যে ওরা কোন ভাষার টান খুঁজে পাইছে? যাই হোক। কি আর বরিশালের ভাষা হচ্ছে টান পেয়েছে? আমি আমি হচ্ছে শোনো ভাই, আমি বরিশাল মেডিকেল কলেজে পড়ছি, তো ভাষায় কিছুটা বরিশাল ভাষার টান চলে আসতে ও পারে, আচ্ছা আচ্ছা, এটা হতে স্বাভাবিক। পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। এই তো এই টাইপের কোশ্চেনই বেসিক্যালি ছিল। তো আচ্ছা সবাইকে ধন্যবাদ। ঠিক আর আছে, হচ্ছে পুরা 5টা ক্লাস আমি আর আদনান ভাই মিলে তোমাদের আজকে টানা একদম সকাল 8টা থেকে শুরু করছি, এখন বাজে 9:30টার প্রায় কাছাকাছি, 13 ঠিক আছে? ঘন্টা, তো খুবই, অলমোস্ট 14 আওয়ার্স অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে হ্যাঁ, গেছে। সো আমি আজকে থ্যাংক শেষ, ইউ অল। বুঝছো? এখন রেস্ট নিতে হবে। আদনানের অবস্থাও খুব খারাপ, তাহলে আমরা আমার মনে তো হয় এখন আঙ্গুল ব্যথা হয়ে গেছে বিকজ এত কোশ্চেন অ্যাকচুয়ালি। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ অল। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া, অমিত ভাই বা উদ্ভাসের যে ওকে ভাই ভাইয়া, আছেন, উনি ধন্যবাদ। নিবো? জি ওকে ভাইয়া, আপনারা লিভ নিতে পারেন। অমিত ভাই, আবার দেখা হবে নেক্সট উইকে। ঠিক আছে আল্লাহ আদনান, বাই। হাফেজ ভাইয়া, বাই। ভালো বাই থাকেন। অন্ধ্র, ঠিক আছে। আর স্টুডেন্ট তোমরা যারা ভাই পরীক্ষা দাওনি ভাইয়া, ক্লাস শেষে পরীক্ষা দিয়ে দিও। আল্লাহ হাফেজ, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।